জন দেখছি রিপিট করেছো অনেকে, বুঝতে পারছি। শ্রেয়সী দিয়েছো 83, নাজমুন্নেশা 59, কুতুবুদ্দিন 83, সোহিনী পাঁজা 64, শ্রেয়া বৈদ্য 88, দীপিকা দাস 69, একতা ঘোষ 53, ইপসিতা দে 79, ইপসিতা দে 12 তারিখ তো 12/8, ওকে। পায়েল রয়, ঝিলিক শাহ 77%, শ্রেয়া বৈদ্য 75%, নাজমুন্নেশা বেগম 63, শ্রেয়া ব্যানার্জিও পুরনো এগুলো, ব্যানার্জি, নাজমুন্নেশা, শ্রেয়সী, নাজমুন্নেশা, শ্রেয়া। ওকে, শ্রেয়া অনেকবার পরীক্ষা দিয়েছে তাই ওর স্কোরটা বেশি হয়েছে, তাই তো শ্রেয়া? হ্যাঁ স্যার, দুবার দিয়েছি। কাল দিয়েছিলাম একবার, আজকের একবার দিয়েছি। ঠিক আছে, নো ইস্যু। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে, which one of the following is not the essential conditions for a political party to be recognized as a state party? Not the essential condition. Which of the following is not the essential condition? আমি তো এটা উল্টো করে দিলাম কোয়েশ্চেন্সটা, আমি এবার এডিট করে দিলাম উল্টো করে দেখে। আমি এখানে দেখেছিলাম এই নট শব্দটাকে তুলে, হ্যাঁ মানে এটার রাইট অ্যান্সার 1 নাম্বারটা হবে কি? আমি এটা যেটা ডি অ্যান্সার করা আছে এটা তো ঠিকই আছে। হ্যাঁ মানে এখানে আমি এই লেখাটা নিজে লিখেছি পরে, ঠিক আছে, এই লেখাটা নিজে লিখেছি। এখানে বলছে নট দ্য এসেন্সিয়াল কন্ডিশন, আমি নট শব্দটা নোটিশ করিনি তখন, তো আমার মনে হলো বাকিগুলো নয় কিন্তু এটা হবে, কারণ বাকিগুলো হচ্ছে না এটা, তো এই কারণে এটা আমি উল্টো করে দিয়েছি। আমি কোয়েশ্চেন্সটা তোমাদের আবার নতুন করে কারেক্ট করে দেবো, ঠিক আছে? এখানে তোমরা শুধু দেখে নাও যে কন্ডিশনসগুলো কী কী আছে। ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হওয়ার জন্য 6% ভোট, লোকসভা ভোটের 6% ভোট গোটা দেশ জুড়ে আর কি, প্লাস হচ্ছে 4টে রাজ্যে হতে হবে, গোটা দেশ জুড়ে বলছি, মানে লোকসভা মানে গোটা দেশ জুড়ে যে যতগুলো ভোট পড়েছে সেই নিরিখে 4টে রাজ্যে তাকে 6% ভোট পেতে হবে, প্লাস হচ্ছে 4টে সিট পেতে হবে। 4টে রাজ্য থেকে 4টে মানে যে কোনো রাজ্য থেকে 4টে সিট পেতে হবে, তো যে কোনো রাজ্য থেকে 4টে সিট প্লাস হচ্ছে 4টে রাজ্যে তাকে 6% ভোট পেতে হবে, 4টে রাজ্য মিলিয়ে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2% ভোট, 2% সিটস, 2% লোকসভা সিটস পেতে হবে 3টে রাজ্য থেকে, মিনিমাম 3টে রাজ্য থেকে 2% সিট পেতে হবে। তো 2% সিট হলে মোটামুটি সেটা হচ্ছে ধরে নাও ওই মানে 10.90 হচ্ছে মোটামুটি ধরে নাও, তো 10.90 মানে হচ্ছে ওটা 11ই হবে, তো 11 জন, ঠিক আছে। তারপরে এখানে দেখো রেকগনিশনস অ্যাজ স্টেট পার্টি ইন 4 স্টেটস, 4টে রাজ্যে তাকে স্টেট পার্টি হিসেবে স্বীকৃতি পেতে হবে, তো এটা তো আমরা বলেছিলাম, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন ছিল না, কনফিউশন ছিল এটা নিয়ে। এগুলো সবই রাজ্য হিসেবে কাউন্ট করবে, সৈনিকে গতদিনও বলছিলাম। 6% ভোট ইন 6% ভোট অফ লোকসভা, কোথায় লোকসভার মানে লোকসভার যখন ভোট হচ্ছে তখন 6% ভোট পেতে হবে ওই রাজ্যটা, প্লাস হচ্ছে 2টো সিট পেতে হবে লোকসভার। তারপরে বলা হচ্ছে 6% ভোট পেতে হবে লোকসভার, প্লাস হচ্ছে 2টো সিট হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির, এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা। আর 6% ভোট লোকসভার পেতে হবে, আমি আবার কনফিউজ করছি তোমাদের, 6% ভোট পেতে হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মানে যখন ওই রাজ্যে বিধানসভা, ধরে নাও পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হচ্ছে, তো 6% ভোট পেতে হবে, প্লাস এখানে 2টো সিট পেতে হবে, অর্থাৎ 2টো এমএলএ পেতে হবে, তাহলে 6% ভোট প্লাস হচ্ছে 2টো এমএলএ, তাহলে এটা হবে প্রথম শর্ত। এটা না হলে পরেরটা কি, 6% ভোট পেতে হবে লোকসভার নিরিখে, অর্থাৎ এই ধরো লোকসভার নির্বাচন হচ্ছে, এই রাজ্যে নির্বাচন হচ্ছে এখন, তো এই রাজ্যে তোমাকে 6% ভোট পেতে হবে, এই রাজ্যের যত ভোট আছে সেই ভোটের মধ্যে 6% ভোট পেতে হবে, প্লাস হচ্ছে তোমাকে একটা লোকসভার সিট জিততে হবে, তারপরে বলছে 3% ভোট অথবা 3টে সিট লোকসভার, ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির, 3% ভোট অথবা 3টে সিট লেজিসলেটিভ অ্যাসেম্বলির অর্থাৎ বিধানসভার। তাহলে বিধানসভা যখন ইলেকশন হবে তখন এই রাজ্য থেকে তোমাকে 3% ভোট পেতে হবে অথবা 3টে সিট পেতে হবে, 3টে সিট। তাহলে যেটা সব থেকে বেশি হবে সেটা তোমার কনসিডার করা হবে, এটা বেসিক্যালি ছোটো রাজ্যগুলোর
কথা মাথায় রেখে এটাকে এই আইডিয়াটাকে নেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে এখানে 1 in every 25 লোকসভা সিটস, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কত আছে, পশ্চিমবঙ্গে আমাদের ধরে নাও যে 42টা সিট আছে, তো সেই নিরিখে আমাদের প্রথম 25টার জন্য একটা, আর পরেরটাকে ওই 25 হিসেবেই কনসিডার করা হবে। সো মোটামুটি 2টো সিট তো পেতেই হবে। তো এটা গেল আমাদের, এটা 4 নম্বর কন্ডিশন। 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে এখানে যে 8% ভোট পেতে হবে, আইদার সেটা লোকসভাতে হতে পারে কিংবা বিধানসভা নির্বাচনে হতে পারে। তো লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে তোমাকে, লোকসভা হলে গোটা তোমার রাজ্যের মধ্যে হবে, তাহলে 8% তুমি ভোট পেলে, আর হচ্ছে যদি বিধানসভা হয় তাহলে তোমাকে সেখানেও 8% ভোট পেতে হবে। তাহলে এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে তাদের কি হয়, রাজ্য পার্টি হিসেবে পলিটিক্যাল পার্টিগুলো উঠে আসতে পারে। তো এই 5টা কন্ডিশনসকে মনে রেখো, এটাই কনফিউজিং, বাকিগুলো উপরের 3টাতে এত কনফিউজিং নয়, বাট এই 3টেই, এই নিচের পার্টটাই কনফিউজিং, বারবার এগুলো একটু দেখতে হবে, বারবার চোখ বুলিয়ে নেবে। সেকেন্ড প্রশ্নে চলে আসে। সেকেন্ড প্রশ্ন বলছে, হাউ মেনি ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস কন্টেস্টেড দ্য 2019 লোকসভা ইলেকশনস। তো এটা হবে 7, এখানে 8 ছিল, আমি এটাকে এডিট করে 7 করে দিয়েছি, এটা 7 হবে, ভুল দিয়েছিল ওরা প্রশ্নটা, এটা আমি এডিট করে 7 করে দিয়েছি। 7টা পলিটিক্যাল পার্টি কী কী ছিল? বিজেপি ছিল, যেটা 1980-তে প্রতিষ্ঠা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, যেটা 1885-এ প্রতিষ্ঠা হয়েছে। সিপিআই ছিল, যেটা 1925-এ প্রতিষ্ঠা হয়েছে। সিপিআইএম ছিল, যেটা 1964-এ প্রতিষ্ঠা হয়েছে। বিএসপি ছিল, যেটা 1992-তে প্রতিষ্ঠা হয়েছে। আর না, বিএসপি 1964-এ প্রতিষ্ঠা হয়েছে। বিএসপি 1904-এ প্রতিষ্ঠা হয়েছে। আর এসপি যেটা, সেটা 1992-তে প্রতিষ্ঠা হয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে আমরা কত সালে প্রতিষ্ঠা হতে দেখলাম? এনসিপি যেটা শরদ পাওয়ারের পার্টি, এখন তো এটা তো অজিত পাওয়ারের কাছে চলে গেছে, তো এটা আমরা 1999-এ প্রতিষ্ঠিত হতে দেখেছি। ও, মিউট করা ছিল না। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি, যেটা 1999-এ প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি। এটা হচ্ছে শরদ পাওয়ারের পার্টি ছিল, এখন তার নয় আর, এই নামটা ও তার যে ভাইপো তার কাছে চলে গেছে, সেটা হচ্ছে অজিত পাওয়ার। তো এটা আমরা জানি। আর 7 নম্বরে পাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এটা আমরা দেখতে পাচ্ছি 1998-এ মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা করেছেন। তো এই 7টা পলিটিক্যাল পার্টিস আমাদের যে 17 যে লোকসভা ইলেকশন ছিল 2019-এ, 17তম লোকসভা নির্বাচন ছিল, ভালো করে মাথায় রাখবে, এগুলোও পরীক্ষা জানতে চাই। তো 17তম লোকসভা নির্বাচনে এই 7টা ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি কিন্তু ফাইট করেছিল। তো এইগুলো আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ম্যাচ করতে বলেছে বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তৃণমূল কংগ্রেস। তো বহুজন সমাজ পার্টি আমরা জানি যে এটা কাশিরাম প্রতিষ্ঠা করেছিলেন, 1964-এ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা জানি যে এই পলিটিক্যাল পার্টিটি, 1964 তো না, 1984 হবে, 1984, আমি ভুল বললাম তখন তোমাদের, 1984 হবে, 1984, এই যে দেখো 1984 মনে পড়লো। তো 1984 হবে, বিএসপি প্রতিষ্ঠা হয়েছে, এগুলো দেখে নিও, এখানে আমি সব লিখে দিয়েছি, ঠিক আছে। বিএসপি 1984-এ প্রতিষ্ঠা হয়েছে, কাশিরাম প্রতিষ্ঠা করেছে, ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শে প্রতিষ্ঠিত হয়েছিল। মায়াবতী এর প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং 4বার তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। এদের সিম্বলটা হচ্ছে এলিফ্যান্ট। এরা উত্তরপ্রদেশের অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, এবং সেখানকার দলিত, সেখানকার ওবিসি, সেখানকার এসসি, সেখানকার এসটি, মাইনরিটি, এদেরকে নিয়ে তারা কিন্তু এদের আর কি ভোট ব্যাংক এদের রয়েছে। তো এগুলো এখানে ভালো করে দেখে নিও, এবং 2টো বিশেষ অর্গানাইজেশনস কাশিরাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই 2টো অর্গানাইজেশনও দেখে নিও। এরপর আম আদমি পার্টির কথাও তোমাদের বলেছিলাম। আম আদমি পার্টি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে, নভেম্বর মাসে। অরবিন্দ কেজরিওয়াল এর মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং এর প্রেসিডেন্টও বটে বলা যেতে পারে। অ্যান্টি কারাপশন মুভমেন্ট থেকে এদের জন্ম হয়েছে, যে আন্দোলনটা শুরু হয়েছিল আন্না হাজারের নেতৃত্বে। এদের হচ্ছে সিম্বল হচ্ছে ঝাড়ু। বর্তমানে তারা আমরা দেখতে পাবো দিল্লি ছাড়াও কিন্তু পাঞ্জাবেও তারা কিন্তু সরকার গঠন করতে পেরেছে, এবং সেখানে তাদের চিফ মিনিস্টার হচ্ছে ভগবন্ত মান, এবং কংগ্রেসকে পরাজিত করে তারা সেখানে পাওয়ারে এসেছে। টিএমসির কথা এক্ষুনি তোমাদের বললাম। টিএমসি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি পলিটিক্যাল পার্টি, এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, মমতা ব্যানার্জি এর হচ্ছে লিডার, ইনি প্রতিষ্ঠা করেছিলেন। 1998-এ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বামপন্থীদের বিরুদ্ধে তার একটা সংগ্রাম ছিল। ওকে,
তারপরে আমরা দেখতে পাবো যে কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসে এই পলিটিক্যাল পার্টিটি ফর্ম করেছিলেন এবং 2011 সালে তিনি পাওয়ারে এসেছিলেন এবং তখন থেকে এখনো পর্যন্ত 3বার ইলেকশনস হয়েছে বিধানসভার, 3বারই তিনি জয়লাভ করেছেন এবং তার পার্টির সিম্বল হচ্ছে ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস। ঠিক আছে, তো ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস এটা হচ্ছে তার সিম্বল, জোড়া ফুল যেটাকে বলা হয়, জোড়া ফুল চিহ্ন। তো ঘাসের সাথে হচ্ছে ফ্লাওয়ার থাকে, জোড়া ফুল। তো এটা দেখে নিও। টিআরএস এখন তার নাম বদলেছে। টিআরএস এর ফুল ফর্ম ছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। তেলেঙ্গানা যেমন বলছে তখনই বুঝতে পারছো যে এটা নতুন যে রাজ্য তৈরি হয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে 2014 সালে বেরিয়ে গিয়ে, তো অন্ধ্রপ্রদেশকে দুটো ভাগে যখন ভাগ করা হলো তখন তেলেঙ্গানা রাজ্য তৈরি হলো, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদকে ক্যাপিটাল করে তেলেঙ্গানা একটা রাজ্য চাইছিল দীর্ঘদিন ধরেই। আমরা দেখেছি যে এই কে চন্দ্রশেখর রাও বলা যেতে পারে, তো ইনি এই পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা দেখতে পাবো যে তারা এই তেলেঙ্গানা ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে, মানে অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে, তেলেঙ্গানা গঠন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে তারা ক্ষমতাতেও সেখানে আসলো এবং ক্ষমতাতে আসার পর আমরা দেখতে পাবো যে তারা মানে ক্ষমতাতে এসেছে তারা নির্বাচন লড়াই করে অবশ্যই। এবং কার তাদের সিম্বল ছিল, কার, যেটাকে অ্যাম্বাসেডার কার যেগুলোকে বলা হয় না, সাদা ট্যাক্সি বা হলুদ কালারের যে ট্যাক্সিগুলো কলকাতাতে চলে সেগুলোর কথা, সেই গাড়িটা হচ্ছে এদের সিম্বল। এবং এরা এখন নাম বদল করেছে 2022 সালে। তার অন্যতম কারণ হচ্ছে এদের উদ্দেশ্য একটুখানি এক্সটেন্ড করেছে। সেটা কি না, তারা এখন আর তেলেঙ্গানার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না নিজেদেরকে, এখন তেলেঙ্গানার বাইরে তারা নিজেদেরকে বের করতে চায়। বিশেষ করে বুঝতেই পারছো যে সেখানে অন্ধ্রপ্রদেশেও তারা নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এবং সাউথেও আরও তারা প্রভাব বিস্তার করতে চায়। তো সেই কারণে তাদের নাম হয়েছে এখন তেলেঙ্গানা, নাম শব্দটা বদলে দিয়ে ভারত রাষ্ট্র সমিতি নাম দিয়েছে তারা। তো ভারত রাষ্ট্র সমিতি অর্থাৎ তেলেঙ্গানা জায়গায় ভারত শব্দটা জুড়ে দিয়েছে, যেহেতু তারা তেলেঙ্গানার বাইরে বেরোতে চাইছে। সো দলটাকে বড় করার ভাবনা যেহেতু আছে তাদের, সেই কারণে নাম তারা বদলেছে। এই পলিটিক্যাল পার্টিটা আমরা দেখতে পাবো যে এই পলিটিক্যাল পার্টিটা আমরা দেখতে পাবো 2001 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কে চন্দ্রশেখর রাওয়ের হাত ধরে হয়েছিল এবং তিনি এর প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং শুরু থেকেই তারা সেপারেট তেলেঙ্গানা রাষ্ট্রের দাবি জানিয়ে আসছিল, যেটা 2014 সালে সফল হয়েছে। এই প্রশ্নটি পরীক্ষায় একাধিকবার এসেছে। সো এগুলো ভালো করে বারবার দেখে নিও, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায়। এরপরে চলে আসো যে তিনটে সব থেকে পুরনো পলিটিক্যাল পার্টির, ভারতের তিনটে সব থেকে পুরনো পলিটিক্যাল পার্টি, এখানে যতগুলো নাম বলেছে তার মধ্যে থেকে বাঁচতে বলেছে। তো তিনটে সব থেকে পুরনো পলিটিক্যাল পার্টি হচ্ছে ডিএমকে, শিরোমণি অকালি দল আর ন্যাশনাল কনফারেন্স। এক্ষুনি তোমাদের বলে গেলাম যে কবে প্রতিষ্ঠা হয়েছে, না এগুলো বলিনি, গতকাল বলেছিলাম। যেমন এখানে আমি তোমাদের বলে দিয়েছি, দেখো সব থেকে পুরনো হচ্ছে শিরোমণি অকালি দল, মানে এগুলোর মধ্যে থেকে শিরোমণি অকালি দল হচ্ছে 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গতকালই তোমাদের পড়িয়েছি, গতকালই পড়িয়েছি। ন্যাশনাল কনফারেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল, 1939 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ডিএমকে, যেটা তামিলনাড়ুর রাজনৈতিক দল, যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এই মুহূর্তে স্ট্যালিন, তো তারা 1949-এ প্রতিষ্ঠা হয়েছিল তাদের। তেলুগু দেশম পার্টি টিডিপি, যেটা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে পাওয়ারে আছে 1982-তে তার প্রতিষ্ঠা হয়েছিল। সমাজবাদী পার্টি, যেটা এই মুহূর্তে উত্তরপ্রদেশে একটা বড় পলিটিক্যাল পার্টি, বড় অপোজিশন পার্টি, 1992-তে তারা প্রতিষ্ঠা লাভ করেছিল। মুলায়ম সিং যাদব সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ছেলের হাতে এর কন্ট্রোলটা এই মুহূর্তে রয়েছে। কি নাম মুলায়ম সিং যাদবের ছেলের নাম কি, ভুলছি না অখিলেশ যাদব, রাইট। রাষ্ট্রীয় জনতা দল, এটা রাষ্ট্রীয় জনতা আরজেডি তোমরা জানো বিহারে শক্তিশালী, 1997-এ প্রতিষ্ঠা হয়েছে। বিজু জনতা দল, এটা তারপরে প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রীয় জনতা দলের পরে। এটা আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে তারা উড়িষ্যাকে শাসন করেছে। এই জাস্ট নির্বাচনে 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে সেই সঙ্গে এই রাজ্যটিরও বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেখানে আমরা এই রাজনৈতিক দলটিকে হেরে যেতে দেখছি এবং এরা এখন এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল ইন উড়িষ্যা। এরপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেরই রাজ্যের দল, মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিলেন, 1998-এ প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে এখানে দেখতে পাচ্ছ জনতা দল ইউনাইটেড ব্র্যাকেটে থাকবে এটা, যদিও ইউনাইটেড শব্দটি 1999-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আমরা জানি যে এই মুহূর্তে বিহারে ভীষণ অ্যাক্টিভ, এটা হচ্ছে বিহারে এই মুহূর্তে পাওয়ারে আছে, এটা হচ্ছে নীতিশ কুমারের দল।
ইয়ভাজন মানে যুবজন যেটাকে বলা হয়, যুবজন শ্রমিক রাইতু কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস যেটাকে বলা হয়, যেটা ইয়েতে অন্ধ্রপ্রদেশে যেটা পাওয়ারে ছিল। এই যে ইলেকশনসটা হলো, সেই ইলেকশনে আমরা দেখতে পেলাম যে আমাদের যে লোকসভার ইলেকশন হলো, সেই লোকসভা ইলেকশনের সঙ্গে আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ইলেকশনও হয়েছিল। তো সেখানে আমরা দেখতে পাবো যে যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার পালাবদল ঘটেছে। অর্থাৎ এই রাজ্যেও আমরা দেখতে পাবো কি যে ওয়াইএসআর কংগ্রেস যেটা, তাদের কাছ থেকে ক্ষমতা এখন চলে গেছে কাদের হাতে না, আবার পুরনো যে পলিটিক্যাল পার্টিটি ছিল যারা এদের আগে পাওয়ারে ছিল, টিডিপি, সেই টিডিপির হাতে পাওয়ারে চলে গেছে। চন্দ্রবাবু নাইডু এখন আবার নতুন করে পুনরায় আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। আম আদমি পার্টি তোমরা জানো যে দিল্লির পলিটিক্যাল পার্টি, একটা দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটা সোশ্যাল মুভমেন্ট থেকে এর জন্ম হয়েছে বড়, এবং একটা ইউনিকনেস অবশ্যই তার একটা আছে। সেটা গতকালই তোমাদের বলেছিলাম, 2012 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল প্রতিষ্ঠা করেছেন এবং পাঞ্জাবেও পাওয়ারে আছে। এগুলো তোমাদের এক্ষুনি বলে গেলাম। তাহলে নতুন সব থেকে পার্টি হচ্ছে এখানে 2012 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে, সেটা হচ্ছে আম আদমি পার্টি। ঠিক আছে, এটা মাথায় রেখো। এরপরে চলে আসো আমাদের পরের প্রশ্ন। এটা স্লেটে এসেছিল 2024 সালে। কি বলেছে এখানে, বিলো আর দ্য সাম স্টেটমেন্ট হুইচ আর আইদার ট্রু আর ফলস খুঁজতে বলেছে। দ্য ভারতীয় জনসংঘ ওয়াজ রিনেমড দ্য ভারতীয় জনতা পার্টি ইন 1980, যে হ্যাঁ এটা ঠিক। ভারতীয় জনসংঘ যেটা 1951-এ শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি কি যে 1977-এ তারা 5টা পার্টির সঙ্গে মিলে, মানে 5টা পার্টি যে ছিল, 5টা পার্টি মিলে যে জনতা পার্টি তৈরি হলো, সেই 5টা পার্টির মধ্যে তারা ছিল একটা পলিটিক্যাল পার্টি। তো তারা জনতা পার্টির সঙ্গে মার্চ করে গেছিল, মানে 5টা পার্টি মার্চ করে জনতা পার্টি তৈরি হয়েছিল। যদিও আমরা দেখতে পাবো যে 1980-তে তারা সেখান থেকে বেরিয়ে আসছে, কারণ তাদের আইডিওলজিক্যাল একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে সেই জনতা পার্টির মধ্যে। সো দেয়ারফোর তারা সেখান থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতীয় জনতা পার্টি তারা তৈরি করছে, যার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় অটল বিহারী বাজপেয়ী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রীও হয়েছিলেন। এবং তাদের আরও একটা বড় লিডার ছিল হচ্ছে এল.কে আডবাণী, যারা ওই বাবরি মসজিদ ধ্বংস করার জন্য যারা অ্যাক্টিভ ছিলেন। যাই হোক, যাকে ভারতরত্ন বোধহয় সম্প্রতি দেওয়া হলো, তোমরা জানো। বি নাম্বার হচ্ছে এখানে বলছে যে সিপিআইএম ওয়াজ ফর্মড ইন 1925। সিপিআইএম ওয়াজ ফর্মড ইন 1925 না, সিপিআইএম নয়, সিপিআইএম 1964-এ প্রতিষ্ঠা হয়েছিল, সিপিআই 1925-এ প্রতিষ্ঠা হয়েছিল। এটা আমরা জানি। সিপিআইএম যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন একটা বড় তার গুরুত্বপূর্ণ লিডার ছিলেন ইএমএস নাম্বুদ্রিপাদ, এবং আমাদের পশ্চিমবঙ্গের আরও অনেকে ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে এরা প্রত্যেকেই ছিলেন। সি নাম্বার বলছে সিএন আন্নাদুরাই ফাউন্ডেড দ্য ডিএমকে 1949। এই হ্যাঁ এটা ঠিক যে সিএন আন্নাদুরাই ডিএমকে প্রতিষ্ঠা করেছিলেন। ডিএমকে তিনি 1949-এ প্রতিষ্ঠা করলেন। বেসিক্যালি এই আইডিয়াটা তিনি লাভ করেছিলেন, মানে পার্টির যে আইডিয়াটা যেটা ছিল তার ফিলোসফিক্যাল আইডিয়াটা তিনি যার কাছ থেকে নিয়েছেন তিনি হচ্ছেন এখানে পেরিয়ার। এখানে আমরা দেখতে পাবো পেরিয়ারকে আমরা দেখতে পাবো কি, দেখো এখানে পেরিয়ারের কথা আমি সুন্দর করে লিখে দিয়েছি। দ্রাবিড়া কাজাগাম বলে একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন, এবং পেরিয়ার নিজেকে এই রাজনৈতিক দল এই সংগঠনটিকে রাজনীতির দিকে নিয়ে যেতে চায়নি। তো না চাওয়াতে এখানে আমরা দেখতে পাবো যে এই দ্রাবিড়ার কাজাগামের যে দীর্ঘদিনের সদস্য ছিলেন হচ্ছে সিএন আন্নাদুরাই, তার সঙ্গে তার একটা মতপার্থক্য তৈরি হয়। তো মতপার্থক্য তৈরি হলে পেরিয়ার নিজে একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে এটাকে রেখে দেন, আর অন্যদিকে আমরা দেখতে পাবো সেখান থেকে বেরিয়ে এসে ডিএমকে তৈরি করেন হচ্ছে সিএন আন্নাদুরাই। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই পলিটিক্যাল পার্টিটি 1969-এ যখন 1967-এ যখন হচ্ছে 8টা রাজ্যে যখন পালাবদল ঘটছে, অর্থাৎ কংগ্রেসের যখন পতন ঘটছে, তখন তামিলনাড়ুও ছিল একটা রাজ্য, এবং যেখানে এই ডিএমকে পাওয়ারে কিন্তু এসেছিল সিএন আন্নাদুরাই চিফ মিনিস্টার হয়েছিলেন। তো এগুলো আমরা জানি, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। ন্যাশনাল কনফারেন্সের কথা বলেছে এখানে, ন্যাশনাল কনফারেন্স শেখ আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্সের বিষয়টি ন্যাশনাল ছিল না এখানে, ন্যাশনাল কনফারেন্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর সাপোর্টেড দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টস। না, ন্যাশনাল কংগ্রেস হচ্ছে কি যে মুসলিম লীগের যে দাবিদার ছিল যে আলাদা একটা রাষ্ট্র গঠন করা, সেই দাবিটাকে এরা সমর্থন করেনি। মুসলিম লীগের দাবি ছিল সেখানে আলাদা রাষ্ট্র গঠন করা, তো তারা সেই দাবিটাকে সমর্থন করেনি। ন্যাশনাল কনফারেন্স তোমরা জানো যে একটা পুরনো রাজনৈতিক দল জম্মু কাশ্মীরের, যেটা 1939-এর দিকে সম্ভবত তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানে পাবে তোমরা 1932-তে এটা তৈরি হয়েছিল, এবং আমরা দেখতে পাবো যে মানে শুরুতে 1932-তে এটা তৈরি হয়েছিল,
পরবর্তীকালে আমরা নাম বদল করে 1939-এ এটাকে এই ন্যাশনাল কনফারেন্স হতে দেখছি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা সমর্থন করেনি, কারণ তারা চেয়েছিল যে ইন্ডিয়ার মধ্যেই থাকতে, জম্মু কাশ্মীর ইন্ডিয়ার মধ্যেই থাকুক বা মুসলিমরা ইন্ডিয়ার মধ্যেই থাকুক, এবং তারা তাদের আইডিওলজি মুসলিম লীগের আইডিওলজি থেকে ভিন্ন ছিল। তারা অনেকটা সেকুলার ছিল, ডেমোক্রেটিক, এই সমস্ত প্রিন্সিপালসগুলোকে তারা কিন্তু প্র্যাকটিস করার কথা বলতেন। অন্যদিকে কিন্তু মুসলিম লীগ তা বলতো না, তারা একটা থিওলজিক্যাল স্টেট, ধর্মচালিত রাষ্ট্র এবং মুসলিমদের একটা রাষ্ট্র কিন্তু আলাদা রকমভাবেই চেয়েছিল। তো এগুলো এখানে কিন্তু একটু ভালো করে দেখে নিয়ে, এগুলো খুব কাজে আসবে, এগুলোই বারবার পরীক্ষায় কিন্তু জানতে চায়। এরপরে চলে আসো আমাদের পরের প্রশ্ন হচ্ছে এখানে যে ট্রু ফলস বলেছে, এটাও 24 সালে এসেছে স্লেটে। দ্য ইন্ডিয়ান আর্মি ওভারথ্রিউ দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ইন 1940। ইটস ট্রু, ইয়েস। যে নিজামের যে হায়দ্রাবাদে যে নিজাম ছিল, সেই নিজামকে আমরা দেখতে পাচ্ছি 1948 সালে অপারেশন পোলো, এই নামটাও ভালো করে মনে রাখি, অপারেশনগুলোর নাম পরীক্ষায় বারবার জানতে চায়। অপারেশন পোলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি কি, যে ওভারথ্রু করে হায়দ্রাবাদের নিজাম যে ছিল, তিনি কোনো রকমভাবে চাইছিলেন, অর্থাৎ মীর ওসমান আলী পাশা। তো মীর ওসমান আলী পাশা কোনো রকমভাবেই তিনি চাইছিলেন না যে ভারতবর্ষে কিংবা পাকিস্তানে যোগদান করবে, অর্থাৎ তার ইচ্ছে ছিল না, কোনো পক্ষেই যাওয়ার ইচ্ছে ছিল না। তিনি চাইছিলেন ভারতবর্ষের এইরকম ভারতবর্ষের মাঝে তিনি চাইছিলেন নিজেকে এরকম একটা স্বাধীন দেশ হিসেবে নিজেকে গড়ে তোলার। কিন্তু ভারতবর্ষের সেটা কখনো পছন্দ ছিল না। ভারতবর্ষে সেই সময়কার প্রধানমন্ত্রী নেহেরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল। তো হোম মিনিস্টার এবং হচ্ছে প্রাইম মিনিস্টারের কোনোভাবেই এটাকে সমর্থন ছিল না। তো সেই কারণে আমরা দেখতে পাই কি, যে তার উপর কিন্তু আর্মির কিন্তু তার উপর একটা কি নেমে আসে, খাড়া নেমে আসে, অর্থাৎ এক প্রকার বলতে পারো যে আমরা তাকে ক্যাপচার করে ইন্ডিয়ার মধ্যে তাকে ইনক্লুড করে নেওয়া হয়। তার কারণ তখন ইন্ডিয়াকে একটা ইন্টিগ্রেট করার কাজ চলছিল, বাট তিনি সেখানে সম্মতি প্রদান করছিলেন না। তো সেই কারণে সেখানে সেনাবাহিনী প্রয়োগ করতে হয়, অপারেশন পোলো সেখানে কিন্তু লঞ্চ করা হয়। এগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে তোমরা দেখবে যে পরের প্রশ্ন এখানে বলেছে, এখানে দেখো যে ইন মহারাষ্ট্র সৎকারী সংঘ ওয়াজ ফর্মড ইন 1972। ইন মহারাষ্ট্র সৎকারী সংঘ ওয়াজ ফর্মড ইন 1972। তো মহারাষ্ট্রে এটা এখানে দেখো কি বলেই দিয়েছি আমি, এর আগেও কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে। মহারাষ্ট্র সৎকারী সংঘ ওয়াজ ফর্মড ইন 1972, এটা হচ্ছে ফলস। কেন ফলস? এখানে বলছে দেখো দ্য কারেক্ট নেম অফ দ্য অর্গানাইজেশনস ইজ সৎকারী সংগঠনা হুইচ ওয়াজ ফাউন্ডেড বাই শরৎ যোশী ইন 1979, নট ইন 1972। যেটা 1979-এ তৈরি হয়েছিল, 1972-তে নয়। আর কানু সান্যাল সম্পর্কে বলেছে এখানে, কানু সান্যাল কি বলেছে, এখানে বলেছে কানু সান্যাল সম্পর্কে বলেছে, কানু সান্যাল ফর্ম দ্য CPIML ইন 1971। CPIML সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি, যে চারু মজুমদারের নেতৃত্বে তৈরি হয়েছিল, নট কানু সান্যাল। তারা দুজনে মিলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মোটামুটি দেখবে উত্তর নর্থ বেঙ্গলের দিকে তোমরা দেখতে পাবে যে সেখানে যে হয়েছিল, নকশালবাড়ি মুভমেন্ট হয়েছিল, নকশালিয়াত আপরাইজিং হয়েছিল। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাবো যে কৃষকরা সেখানে একটা আর্ম রেভলিউশনস করেছিল, অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ করেছিল। একটা গ্রিন রেভলিউশনের জায়গায়, সেখানে একটা আগ্রারিয়ান রেভলিউশনের জায়গায় সেখানে আমরা দেখতে পাবো একটা আর্ম রেভলিউশন হয়ে যায়, এবং সেখানে তারা কিন্তু লিডিংয়ের পজিশনে ছিলেন। বেশ বিখ্যাত একটা আন্দোলন ছিল, কৃষক আন্দোলন ছিল। তো যাই হোক, সেখানে তারা মাউস প্রিন্সিপালস অ্যাডপ্ট করেছে, যদিও এই পলিটিক্যাল পার্টিটাকে আমরা দেখতে পাবো যে এখন খুব ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তারা খুব একটা অ্যাক্টিভ নয়। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে, ডিসইন্টিগ্রেট হয়ে যাওয়ার ফলে এই জিনিসগুলো হয়েছে। লাস্ট হচ্ছে এখানে 19 এবং পার্টিটাও 1971-এ নয়, এখানে এটা হবে 1971-এই তৈরি হয়েছিল। এখানে বলেছিল কি 1969-এ এটা তৈরি হয়েছিল, 71-এ নয়, ঠিক আছে, দেখে নিও। এরপরে দেখো এখানে বলছে মার্কসিস্ট কমিউনিস্ট সেন্টার MCC ওয়াজ অ্যান অ্যালাই অফ কংগ্রেস ইন বিহার। না, অ্যালাই ছিল না তারা, অর্থাৎ কোনো জোট সঙ্গী ছিল না কংগ্রেসের। মার্কসিস্ট কমিউনিস্ট সেন্টার সেটা আমরা দেখতে পাবো যে এখানে কংগ্রেসের সঙ্গে কোনো রকমভাবে অ্যালাই তারা কখনো করেনি। তারা আমরা দেখতে পাবো যখন CPIM, এম এখানে অর্থে মার্কস নয়, এখানে এম অর্থে মাওবাদী। তো মাওবাদীদের যে মাওয়ের যে পন্থা, মানে মাও মানে হচ্ছে মাও জেদং, যাকে আমরা থিঙ্কার্স হিসেবে পড়ে আসলাম, তো তার যে রাস্তা, সেই রাস্তাকে তারা অবলম্বন করেছিল। তো স্বাভাবিকভাবে এই পার্টিটাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, এই পার্টিটাকে সরকার ব্যান করে দিয়েছে। তো এগুলো একটু দেখে নিও। এরপরে চলে আসো বিহারের 2023 সালে এসেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কলার ডিসক্রাইব দ্য পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া ইন দ্য আর্লি ইয়ার্স আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম।
তো ভারত স্বাধীন হওয়ার সময়কাল যেটা একেবারেই আর্লি, মানে খুব কাছাকাছি যে সময়গুলো ছিল, সেই সময় এটাকে ওয়ান পার্টি ডমিনেন্স সিস্টেমকে বলেছেন। তো এটা বারবার তোমাদের ক্লাসে বলেছিলাম, এটা ওয়ান পার্টি ডমিনেশন সিস্টেম বলেছে রাজনী কোঠারি। পার্টি অনেকগুলোই ছিল, ভারতবর্ষ মাল্টি পার্টি ছিল, এমন নয় যে সেখানে বাই পার্টি বা সিঙ্গেল পার্টি ছিল, তা নয়, মাল্টি পার্টি সিস্টেমই ছিল শুরু থেকেই। 17টা তোমরা এর আগের দিন দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম যে 17টা পলিটিক্যাল পার্টি, সেখানে প্রথম যে লোকসভা নির্বাচন হয় সেখানে ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি তারা কিন্তু উঠে এসেছিল। তো বুঝতেই পারছো যে সেখানে এত বড় সংখ্যক পলিটিক্যাল পার্টি যে সংখ্যা অবশ্যই ছিল, বাট আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেসের একটা বড় আধিপত্য ছিল, মানে বেশি সংখ্যক সিট কংগ্রেস পেয়ে গেছিলো, এবং ফলে আমরা দেখেছি যে এই পার্টিকুলার টাইম পিরিয়ডটাকে এখানে কি বলা হচ্ছে, কংগ্রেসের আধিপত্যের একটা সময়কাল হিসেবে দেখা হচ্ছে। তো আমরা দেখতে পাবো যে তারাই এখানে রাজ করেছে 1952 থেকে একেবারে 67 পর্যন্ত। আমরা দেখতে পাবো যে তারা কেন্দ্র বলো কিংবা রাজ্য বলো সেখানে তারা কিন্তু রাজ করেছে। তো এই কারণে রাজনী কোঠারি বলেছেন এটাকে ওয়ান পার্টি ডমিনেন্স সিস্টেম বলেছেন। এরপরে চলে আসো পার্টি এবং সিম্বল দিয়ে মেলাতে বলেছে AIADMK, AIADMK হতো এটা, ঠিক আছে। তো এখানে দেখে নাও বিজেডি আছে, অগপ আছে, AGP যেটা, আর TRS আছে। তো TRS এর তো এক্ষুনি তোমাদেরকে আমি বলে দিলাম যে তাদের সিম্বলটা হচ্ছে এখানে কি, তাদের সিম্বলটা হচ্ছে কার, ঠিক আছে। আর অগপর সিম্বলটা কি, অগপর সিম্বলটা এলিফ্যান্ট, এটা তোমাদের এর আগের দিনও বলেছিলাম, এবং সমাজবাদী পার্টির সিম্বলের সাথে সেটা মিল খায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাজবাদী না, বহুজন সমাজবাদী পার্টির সাথে মিল খায়। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেডির হচ্ছে যে মানে সিম্বল সেটা হচ্ছে শঙ্খ, ইংলিশেও নামটা অনেক সময় আসতে পারে, এটা দেখে নিও, এটা এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, সেভ করতে বোধহয় ভুলে গেছি। আর AIDMK হচ্ছে এখানে হচ্ছে সিম্বলটা হচ্ছে আমরা দেখতে পাবো কি হচ্ছে দুটো পাতা, ঠিক আছে, 2 লিভস, দুটো পাতা। তো এগুলো ভালো করে দেখে নিও, এগুলোই বারবার পরীক্ষায় জানতে চায়। এরপরে চলে আসো, এরপরে হচ্ছে রাজস্থানের স্টেটে এসেছে, বলো। তুমি বললে যে শঙ্খটা ইংরেজিতে আসে, তাহলে ইংরেজিতে ওটাকে কি বলে? শঙ্খকে ইংরেজি নামটা লিখেছিলাম, আমি নিজেই ভুলছি এখন, কি একটা লিখে রাখলাম নামটা, শঙ্খটাকে বলা হয়, কি সুন্দর একটা নাম আছে, দেখে পরে বলছি, শঙ্খর ইংরেজি নামটা আমি ভুলছি। Indian political parties have the image of যার যে সেটা যেরকম ইমেজ আছে সেটা হচ্ছে কি, মানে অর্থাৎ ভারতীয় রাজনৈতিক দলগুলোর এক ধরনের একটা চিত্র তৈরি হয়েছে। কি ধরনের চিত্র? গুড অর্গানাইজেশন তারা পরিচালনা করে, বা গুড অর্গানাইজেশনের চিত্র আছে তাদের? না, তাদের অর্গানাইজেশন ছিল এতটা খারাপ যে সেখানে কি হয়, এত স্প্লিট হয়, এত সেখানে দ্বন্দ্ব দেখা যায় এবং দলগুলো টুকরো টুকরো হয়ে যায়। তো সেটা কখনোই ভালো অর্গানাইজেশনের বিশেষত্ব নয়। তো আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশনের যে ক্যারেক্টারিস্টিক সেটা খুব খারাপ, তো এটা তো হবেই না। তারপরে বলছে ওয়েল ফাংশনাল অর্গানাইজেশনস, ওয়েল ফাংশনালও হবে না, কারণ আমরা দেখেছি যে তাদের নিজেদের ফাংশনের মধ্যে, মানে ওয়েল ফাংশনস আমি কখন বলবো, যখন আমি দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে এবং তারা মানে দীর্ঘদিন ধরে তারা রাজ করছে, বা দীর্ঘদিন ধরে তাদের অস্তিত্ব টিকে আছে। তো এই অস্তিত্ব টিকে থাকার জন্য তাদের মধ্যে যে ডেমোক্রেটিক ফাংশনসগুলো থাকা দরকার, ইন্টারনাল যে ডেমোক্রেটিক যে নেচার থাকা দরকার, সেগুলো কিন্তু থাকে না। ফলে কি হয়, একটা অর্গানাইজেশনস যারা পাওয়ারে বসে তারা যতক্ষণ সেটা পাওয়ারে থাকে ততক্ষণই সেটা ফাংশনাল থাকে, তারপর সেটা কিন্তু ডিসম্যান্টেল হয়ে যায়, ভেঙে যায়, এর শক্তিটা হারিয়ে শক্তিটা দুর্বল হয়ে যায়। তো ফলে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা খুব ভালো যে ফাংশনস করে তা কিন্তু নয়। এবং তাদের নিজেদের কার্যবলীগুলোর মধ্যেও আমরা দেখতে পাবো যে লিডার বেসড সবসময় ডিসিশন নেওয়া হয়, নাকি জনগণ বেসড। তো জনগণের কাছে গিয়ে দরজায় গিয়ে সেখানে কি করা হয়, যে তাদের সার্ভে করা, তাদের অপিনিয়ন্স জানা, এই সমস্ত কাজগুলো খুব কম করা হয়। তো ওয়েল ফাংশনাল তো এটা অবশ্যই এই কারণে হবে না। তারপরে বলছে এখানে কি 4 নম্বরটা দেখো, ইউনিটি ইন দ্য পার্টি, না, পার্টির মধ্যে ইউনিটিও থাকে না। ইউনিটি থাকে না বলেই তো তারা বারে বারে দ্বন্দ্ব ঘটে, বারে বারে সেখানে দল ভেঙে চলে যাচ্ছে, সেখান থেকে মেম্বার্সরা বেরিয়ে চলে আসছে, অন্য পার্টি ফর্ম করছে। সো ইউনিটিটা তো তাদের মধ্যে থাকে না। তাহলে কোন ধরনের ইমেজটা তাদের আছে, অর্থাৎ ওগুলো পজিটিভ ইমেজ হতে পারতো, কিন্তু ওগুলো হয় না। কোনটা আছে না, তাদের একটা খারাপ ইমেজ আছে, সেটা কি, নট ওয়েল ফাংশনাল অর্গানাইজেশন, যে তাদের যে সংগঠন সেই সংগঠনটা খুব ভালো রকমভাবে কাজ করে না। তা এটা আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভারতের যে পার্টিগুলো আছে, তাদের যে সংগঠন আছে, সেই সংগঠনগুলো চিত্রটা এই রকম। এরপরে কি বলছে এখানে, ম্যাচ দ্য ফলোইং পলিটিক্যাল লিডার্স উইথ দ্য পলিটিক্যাল পার্টি দে আর অ্যাসোসিয়েটেড উইথ। তো এটা হচ্ছে পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল পার্টি ম্যাচ করতে বলেছে। দেখো এটা হচ্ছে কনরাড সাংমা দিয়েছে। কনরাড সাংমা তোমরা জেনে রাখবে যে হচ্ছে পিএ সাংমা যে ছিল, সেই পিএ সাংমার হচ্ছে ছেলে। এবং আমরা দেখতে পাবো যে সেখানে পিএ সাংমা আবার কে ছিল জেনে নাও। পিএ সাংমা ছিল হচ্ছে আমাদের যে মেঘালয়ের 4তম মুখ্যমন্ত্রী ছিল, 4th চিফ মিনিস্টার ছিলেন। 1988 থেকে 90 সাল পর্যন্ত শাসন করেছে
এবং 11তম লোকসভার স্পিকার ছিলেন, 96 থেকে 98 পর্যন্ত তিনি শাসন করেছেন। ঠিক আছে, পরবর্তীকালে তিনি প্রণব মুখার্জির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু হেরে যান। যাই হোক, 2016 সালেই তিনি যদিও মারা গেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই কনরেড সাংমা এই মুহূর্তে চিফ মিনিস্টার, এই মুহূর্তে হচ্ছে তিনি চিফ মিনিস্টার অফ মেঘালয়ের তিনি কিন্তু চিফ মিনিস্টার, এটাও ভালো করে দেখে নাও। এবং তার পলিটিক্যাল পার্টিটির নাম হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। এবং পিএ সাংমার নামটাও তোমাদের এর আগের দিনও বলেছিলাম যে এনসিপি যেটা তৈরি হয়েছিল, সেই এনসিপির সঙ্গে এরা কিন্তু যুক্ত ছিল, যদিও পরবর্তীকালে বেরিয়ে এসেছে। তো এগুলো ভালো করে দেখে নিও। ঠিক আছে, এরপরে চলে আসো অনুভূমি রামদাসের কথা বলেছে। তো অনুভূমি রামদাস তোমরা এখানে দেখো যে পলিটিক্যাল পার্টিটির সঙ্গে জড়িত, সেটা হচ্ছে পাত্তাল্লি মাকাল কাটচি, পিএমকে বলা হচ্ছে। এটা একটা তামিলনাড়ুর পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, তামিলনাড়ুর এটা একটা পলিটিক্যাল পার্টি। এবার আমরা দেখতে পাবো যে এরা ইনি দীর্ঘদিন 2004 থেকে 2009 যে ইউপিএ 1 তিনি এখানে ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টারও ছিলেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি ওই পোলিও মুক্ত করার জন্য বেশ কতগুলো ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং সেগুলোতে বিশেষ সক্ষম হয়েছেন, এবং জাতিপুঞ্জ থেকে শুরু করে ভারত সরকারের অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো এই সমস্ত একটা অবদান তার আছে। তামিলনাড়ুতে একটা বিশেষ ভালো একটা পলিটিক্যাল পার্টি বলা যেতে পারে। তো এরা কাজ করছে। এরপরে তোমরা দেখবে প্রেম সিং তোমাং আছে। প্রেম সিং তোমাং, এটাকে শর্টে বলা হয় তামাং। তো পিএস তামাং বলা হয়। পিএস তামাং হচ্ছে সিকিমের, আমরা দেখতে পাবো কি যে তিনি হচ্ছেন পলিটিশিয়ান এবং হচ্ছে চিফ মিনিস্টার এই মুহূর্তে। এর আগে যারা পলিটিক্যাল পাওয়ারে ছিল তারা হচ্ছে পাবন চামলিং পাওয়ারে ছিলেন, দীর্ঘদিন পাওয়ারে ছিলেন। তিনি একটা রেকর্ড তৈরি করতে যাচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্রস করে বোধহয়, বা করেছিলেন, এইরকম কিছু একটা হবে। অর্থাৎ দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী তিনি সিকিমে। তো যাই হোক, আমরা দেখতে পাবো কি সেই পাবন চামলিংকে হারিয়ে তিনি 2019 সালে আমরা দেখতে পাচ্ছি কি যে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং এই পলিটিক্যাল পার্টিটি এই যে পার্টিটি প্রেম সিং তামাংয়ের যে পলিটিক্যাল পার্টি, সেটা 13 সালে ইস্টাবলিশড হয়েছিল, নাম হচ্ছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। এর আগে যদিও তিনি অন্য একটা পলিটিক্যাল পার্টিতে ছিলেন, সেটা হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। ঠিক আছে, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। তো এটা কিন্তু এই পার্টিতে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে নতুন পার্টি ফর্ম করেছেন এবং এই মুহূর্তে তিনি পাওয়ারে আছেন সিকিমে। তো এগুলো দেখে নিও। এরপরে হচ্ছে কি দেখো, থোলকা পাইয়ান থিরুমা ভাল্লাম, এটা হচ্ছে থিরুমা ভালাভান। কঠিন নাম, অনেক বড় নাম, তামিলনাড়ুর নাম, বুঝতেই পারছো সব শুনে। তো এটা তামিলনাড়ুর একজন হচ্ছে দলিত লিডার। এনার একটা পলিটিক্যাল পার্টি আছে, সেটার নাম হচ্ছে বিধুথালাই চিরুথাইগাল কাটচি, ভিসিকে বলা হয় এটাকে শর্টে। তো ভিসিকে একটা পলিটিক্যাল পার্টি আছে যারা হচ্ছে সোশ্যাল জাস্টিসের উপরে কাজ করে, বিশেষ করে দলিতদের রাইটস নিয়ে, মার্জিনালাইজ যে কমিউনিটিসগুলো আছে তাদের আপলিফমেন্টের জন্য তাদের কাজ করে তারা। তো বিশেষ একটা জায়গা তাদের তামিলনাড়ুতে আছে মার্জিনালাইজ কমিউনিটিদের নিয়ে কাজ করার জন্য। তিনি একটা বড় মাপের এক ভালো বড় মাপের তিনি রাইটার, তিনি একজন এডুকেটর, এই সমস্ত আর কি তার একটা অবদান আছে। তো যাই হোক, এগুলো দেখে নিও, তার একটা অবদান আছে। এবং তিনি এমপিও হয়েছিলেন, এমপি হিসেবেও তিনি কিন্তু কাজ করেছেন। এরপরে চলে আসো আমাদের জেএনইউতে 2020 সালে এসেছে প্রশ্ন, সেটা হচ্ছে জানতে চেয়েছে নট কারেক্ট বলেছে এখানে কি নট কারেক্ট যদি বলে তাহলে হচ্ছে ভারতীয় জনসংঘ, এটা নট কারেক্ট। তার অন্যতম কারণ আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ভারতীয় জনসংঘ আমরা জানি 1951-এ তৈরি হয়েছিল, নট 1953। 1953-তে আমরা দেখতে পাবো যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবরণ হয়, তিনি মারা যান। আম আদমি পার্টি আমরা জানি যে 2001 নট কারেক্ট বলেছে না, তো এটাও তো নট কারেক্ট, এটাও 2012 সালে হবে, এটা 2011 সালে তো হবে না, তাহলে এটাও নট কারেক্ট, এটাও নট কারেক্ট। ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়েছে, বহুজন সমাজ পার্টি 1984-এ তো তৈরি হয়েছে। এটা কারেক্ট করে দেবো আমি, দেখি 11 নম্বর প্রশ্ন না, ঠিক করে দেবো। এটা 2011 হয়েছে, 2012 হবে এটা। 2011ই হবে, কারণ যে যেখান থেকে আপনি পড়িয়েছিলেন এটা একবার চেক করুন, ওখানে 2011 আছে, কিন্তু এটা 2012 হবে, ভুল আছে হয়তো। 2012 হবে, আন্দোলন থেকে উদ্ভব হয়েছে, কিন্তু পার্টিটা ফর্ম হয়েছে 2012 সালে। ঠিক আছে, নিচে আরেকটা কোশ্চেন আছে যেখানে 2011ই আর কি অ্যানসার করা আছে, করে দিচ্ছি আমি, ঠিক করে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ?
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ, এটা হচ্ছে এখানে দেখো বিহার লোক জনশক্তি পার্টি, এটা তো হবেই। ওয়েস্ট বেঙ্গল আরএসপি তো হবেই, এটা পরীক্ষায় এসেছিল একাধিকবার। মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র গণতন্ত্র পার্টি, এটা হবে না। মহারাষ্ট্রে যেই পার্টিটা ফাংশনস করে না তা কিন্তু নয়, কিন্তু এই পার্টিটার বেসিক্যালি রিজনাল পলিটিক্যাল পার্টি হচ্ছে এরা যেখানকার, সেটা হচ্ছে গোয়া। তো মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি এটা গোয়ার পলিটিক্যাল পার্টি, আর উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টি আছেই, তো এগুলো দেখে নিও। এরপরে চলে আসো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে হচ্ছে কি যে কনসিডার দ্য ফলোইং নেমস অফ দ্য কংগ্রেস লিডার। তো কে কামরাজ অ্যান্ড এন নীলম সঞ্জীব রেড্ডি, বি এস কে পাটিল অ্যান্ড অতুল্য ঘোষ, নিজা লিঙ্গাপ্পা, আর গুলজারিলাল নন্দা এবং চন্দ্রভানু গুপ্তা। হুইচ অ্যামং দ্য ফলোইং লিডার্স ইন দ্য লেট 60s, লেট 60s মানে হচ্ছে একেবারে 1960 66 পর বলতে পারো কাইন্ড অফ। তো 66 লেট 60 65 পর, তো লেট 60 মানে 65 পর এবং 70-এর আগে, ঠিক আছে, 1970s এর আগে। কি বলছে, ফর্মড আ সিন্ডিকেট। তো কারা এদের মধ্যে সিন্ডিকেট শব্দটিকে গঠন করেছিল? শব্দটিকে গঠন করেনি, সিন্ডিকেট বলতে কাদেরকে বোঝানো হতো, কারা এই সিন্ডিকেট শব্দটিকে রিপ্রেজেন্ট করতো। তো সিন্ডিকেট শব্দটিকে যারা রিপ্রেজেন্ট করতো, এবং কি বলছে পুরো প্রশ্নটা দেখো, অ্যান্ড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইলেকশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ডেথ অফ নেহরু অ্যান্ড আফটার দ্য ডেথ অফ নেহরু অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী। অর্থাৎ নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে ভারতের নির্বাচনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই সিন্ডিকেট নামটিকে বেশ তারা গ্রহণযোগ্য করে তুলেছিল, বা বলতে পারো যে একটা মিনিং দিয়েছিল সেই শব্দটিকে, কারা তারা। তো এরা এখানে এবিসি যারা আছে তারা হবে, দেখো কে কামরাজ এবং নীলম সঞ্জীব রেড্ডি হবে, এস কে পাটিল হবে, অতুল্য ঘোষ হবে, এবং হচ্ছে নিজা লিঙ্গাপ্পা হবে। এছাড়াও আরও এখানে আছে নাম কতগুলো, সেটা হচ্ছে যেমন কে ব্রহ্মানন্দ রেড্ডি হবে, এম ভাট্টা ভাতসালাম হবে, ঠিক আছে, কঠিন কঠিন নাম সব দেখে নিও। তো এরাও কিন্তু হবে, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ দুজন, আরও দুটো ফেস, এরাও গুরুত্বপূর্ণ নাম। সিন্ডিকেট শব্দটিকে এরা কিন্তু একটা মিনিং দিয়েছিল বলা যেতে পারে। অর্থাৎ এরা কারা ছিল, এরা ছিল হচ্ছে সিনিয়র কিছু লিডার্স ছিলেন এরা, যাদের হাতে পলিটিক্যাল পার্টিটার কন্ট্রোলটা ছিল, যাদের হাতে পলিটিক্যাল পার্টির অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কন্ট্রোলটা যাদের হাতে ছিল, ঠিক আছে। এবং কন্ট্রোলটা কীরকমভাবে ছিল, কি করেছিল তারা, সেগুলো একটু দেখলেই কন্ট্রোলটা কেমন ছিল বোঝা যাবে। পার্টির যে ডিসিশনস মেকিং বডি, সেই বডিতে এরাই থাকতো, পার্টিটাকে ইনফ্লুয়েন্স করতো। অর্থাৎ যেমন ইন্দিরা গান্ধীকে পাওয়ারে বসানো, প্রথম 1966-এ লাল বাহাদুর শাস্ত্রীর পর প্রধানমন্ত্রী করা, তার ক্যাবিনেট তৈরি করে দেওয়া, এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো কি তাদের একটা অবদান ছিল, তারাই সব এগুলো করেছে। তারপরে আমরা দেখতে পাবো মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্যাবিনেটটা প্রধানমন্ত্রীর, কিন্তু ডিসিশনসগুলো নিয়েছে কিন্তু এই লিডার্সগুলো, যেহেতু তারা সিনিয়র ছিল, কন্ট্রোলটা পার্টির ছিল, তাই এরাই করে দিয়েছে। এবং আমরা দেখতে পাবো পার্টির যে বড় ফান্ড, সেই ফান্ডগুলো এদের হাতেই ছিল, বড় বড় সব ফান্ডগুলো এদের হাতেই ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রকমভাবে তারা কি করতো, কন্ট্রোলটা করতো। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 1966-এর পর যখন প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী, তাদের নিজেদের মধ্যে আমরা কি দেখেছি, একটা দ্বন্দ্ব দেখা গেছে, তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেছে। এবং বিশেষ করে ইন্দিরা গান্ধী এই ক্যাবিনেট লিডার্সদেরকে, দলীয় যে সিন্ডিকেট যারা ছিল তাদেরকে এড়িয়ে গিয়ে তিনি বিশেষ কতগুলো ক্যাবিনেটের ডিসিশনস নিয়েছিলেন একা হাতে। বিশেষ করে সেখানে ডিমনিটাইজেশনস করা থেকে শুরু করে, ডিভ্যালুয়েশনস করা, কারেন্সির ডিভ্যালুয়েশনস করা থেকে শুরু করে বিভিন্ন এগ্রিমেন্টগুলো করায় বিদেশি শক্তির সঙ্গে, সেগুলো তিনি একা হাতে করছিলেন। এবং এটা চরম হয়ে ওঠে বিশেষ করে যখন 1969 এদিকে নজর দাও, 1969-এ যখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রপতি নির্বাচন যখন হবে, সেই সময় আমরা দেখতে পাবো যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটটি ছিল হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি, যিনি পরবর্তীকালে যদিও প্রেসিডেন্ট হয়েছিলেন। তো নীলম সঞ্জীব রেড্ডি হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাবো যে ইন্দিরা গান্ধী আবার অন্যদিকে নিজের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো ইন্দিরা গান্ধী একদিকে নিজের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছেন, আর কংগ্রেস সিন্ডিকেট গ্রুপ একদিকে তাদের নিজেদের ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, কংগ্রেসের ভেতরেই দুটো ফ্র্যাকশনস আমরা দেখতে পাবো, তারা দুজন আলাদা ক্যান্ডিডেটকে কিন্তু সমর্থন করেছে। ইন্দিরা গান্ধী তখন অনেক হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন নিজের পক্ষে অনেক এমএলএ এমপিকে নিয়ে আসতে পেরেছিলেন বলে কি হয়েছিল, আলটিমেটলি তিনি তার যেই ক্যান্ডিডেটটিকে জেতাতে চাইছিলেন, ওই 1969 মানে সেই সময় যাকে তিনি জেতাতে চাইছিলেন, তিনি হচ্ছেন এখানে আমরা দেখতে পাবো কি
আমরা দেখতে পাবো 1969 মানে হচ্ছে ডক্টর জাকির হোসেন, না ডক্টর জাকির তো হবে না, ভিভি গিরি। ভিভি গিরি, তো ভিভি গিরিকে আমরা দেখতে পাবো, তিনি ভিভি গিরির গিরিকে সমর্থন করেছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, আর নীলম সঞ্জীব রেড্ডিকে সমর্থন করেছিল হচ্ছে কংগ্রেসের যে সিন্ডিকেট গ্রুপ সেটা। তো যখন এইরকমভাবে দুজন আলাদা ক্যান্ডিডেট, দুটো আলাদা ফ্র্যাকশন যখন দুজন আলাদা ক্যান্ডিডেটকে সমর্থন করছে, তখন দলের মধ্যে ভাঙন দেখা দেয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হয়ে যায় সেখানে সিন্ডিকেট গ্রুপটা হয়ে যায় কংগ্রেস ও, আর ইন্দিরা গান্ধীর গ্রুপটা হয়ে যায় কংগ্রেস আর বা কংগ্রেস আই। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে ফাইনালি ইলেকশনে আমরা দেখতে পাবো যে যদিও সেখানে ইন্দিরা গান্ধী পক্ষটাই জিতেছে, অর্থাৎ ভিভি গিরি সেখানে রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1971-এ যখন ফাইনালি গিয়ে ইলেকশনস হচ্ছে, তিনি যদিও যেহেতু তিনি প্রি ম্যাচিউর ইলেকশনস করিয়েছিলেন লোকসভার, যেটা 1972-তে হওয়ার কথা ছিল, সেটা 71-এ তিনি সংগঠিত করেছিলেন, আর 70-র শেষের দিকে তিনি রিজাইন করে গেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রি ম্যাচিওর ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কংগ্রেসের সেখানে তারা বিশেষ কিছু করে উঠতে পারেনি, তারা জিততে পারেনি, তারা অনেকটা সংখ্যা হারিয়ে ফেলে, তারা দুর্বল হয়ে পড়ে, জনগণের সমর্থন তারা পায়নি। আলটিমেটলি আমরা দেখতে পাই যে 1977 আস্তে আস্তে তারা, তো আমরা দেখতে পেলাম যে জনতা পার্টির সঙ্গে তো মার্চই হয়ে গেল, অর্থাৎ তারা 5টা গ্রুপ পলিটিক্যাল পার্টি মিলে একটা জনতা পার্টি তৈরি করলো, এবং সেখানে কিন্তু এই অর্গানাইজেশনসটাও কিন্তু ছিল, অর্থাৎ কংগ্রেস ও যেটা সিন্ডিকেটদের গ্রুপ তারাও কিন্তু ছিল। তো এগুলো একটা বড় কিন্তু তোমরা ইতিহাস এখানে কিন্তু দেখতে পাবে, এগুলো ভালো করে একটু দেখে নিও, বারবার এগুলো পরীক্ষায় আসে। এরপর চলে আসো হু ফাউন্ডেড দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম। তো এটা তো সিএন আন্নাদুরাই হবে, ডিএমকে 1949-এ প্রতিষ্ঠা করেছিলেন এমকে থেকে, মানে দ্রাবিড় কাজাগাম থেকে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম তিনি তৈরি করলেন। আমরা দেখেছি যে যেটা পেরিয়ারের আদর্শে তৈরি হয়েছিল সংগঠনরা, সেখান থেকে বেরিয়ে এসে তিনি, আমরা দেখতে পেয়েছি যে ডিএমকে তৈরি করলেন 1949-এ, এবং 1967-এ তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তামিলনাড়ুর। তারপরে এখানে দেখো, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পলিটিক্যাল পার্টি এবং অরিজিন তাদের আকালি দল। এটা তো রিপিট কোয়েশ্চেন্স, দেখতেই পাচ্ছ যে আকালি দল মানে হচ্ছে 1920 সালে তৈরি হয়েছে। ডিএমকে সেটা তো 1949-এ হবে। অসম গণ পরিষদ 1985 তখন আমরা বলেছিলাম তোমাকে যে তখন আমরা দেখেছি কি যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের একটা বড় ঘটনা ঘটেছিল, ছাত্ররা সেখানে আন্দোলন করছিল, দুটো অর্গানাইজেশনস ছিল সেখানে, একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আর একটা হচ্ছে কিন্তু ছাত্রদের অর্গানাইজেশনস। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কি যে তারা মার্চ করে গেল, মানে তাদের দুটো এগ্রিমেন্ট সেখানে হয়েছিল ভারত সরকারের সঙ্গে, যেটাকে আসাম অ্যাকর্ড বলা হয়। তারপর তারা মার্চ করে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আসাম গণপরিষদ তৈরি করলো, এবং সেই আসাম গণপরিষদ থেকে তারা পরে যে ইলেকশন যেটা হচ্ছে 1986-এ, পরের বছরই সেখানে তারা ক্ষমতায় আসছে। এই কথাগুলো তোমাদের বলেছিলাম গতকাল। এবং তারপরে এখানে দেখে নাও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এআইএডিএমকে আমরা দেখতে পাবো কত সালে, ডিএমকে থেকে বেরিয়ে এসেই তারা তৈরি হয়েছে। তো 1985-এ হবে তারা, কিন্তু এটা 1985-এ না, অকালি দল 1920, তারপরে হচ্ছে ডিএমকে 1945, অসম গণপরিষদ 1980, অসম গণপরিষদ এটা তো হবে 1985, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এটা হচ্ছে 1972 হবে, 1972 হবে, এটা দেখে নিও। তাহলে এই কথাগুলো তোমাদের আগেও বলেছিলাম, এগুলো পেয়ে যাচ্ছে, এখানে কমন এসে গেছে। সিইউটি পিজিতে 2022 সালে তৈরি করেছে, দেখো 2022 সালে এসেছে এটা কোয়েশ্চেন্সটা। ফাংশনস অফ আ পলিটিক্যাল পার্টি ইনক্লুডস, তো একটা পলিটিক্যাল পার্টি বা একটা রাজনৈতিক দল কি তার কাজ থাকে। তো একটা রাজনৈতিক দলের যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে এগুলো, যে কোঅর্ডিনেশন উইথ গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সরকার এবং সমাজের সঙ্গে তারা একটা সমন্বয়কারীর ভূমিকা পালন করে। সোসাইটির যে ডিমান্ডসগুলো আছে সেই ডিমান্ডসগুলো সরকারের কানে গিয়ে পৌঁছে দেয়, কিংবা তারা নিজেরাও ক্ষমতায় আসে, সরকারে আসে জনগণের সমর্থন নিয়ে, এসে তারা সোসাইটির ডিমান্ডসগুলোকে নিজেরাও ফুলফিল করে। তো এইরকমভাবে একটা কোঅর্ডিনেশনের কাজ তারা কিন্তু করে থাকে, আমরা জানি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্ট অফ ক্যাডার, হ্যাঁ এটাও তারা করে, যে ক্যাডার মানে হচ্ছে তাদের একটা বলতে পারো যে সংগঠনের হচ্ছে পুরো সংগঠনে অর্গানাইজেশনসটাকে বলতে পারো। তো তাদের পুরো অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারে তারা বিভিন্ন পোস্ট পজিশন থাকে, সেখানে তারা রিক্রুটমেন্টের কাজটা করে। তো বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেয়, তারা সেগুলো নির্বাহ করে। তো স্ট্রং তাদের একটা বলা যেতে পারে, যেমন হচ্ছে বিজেপির কথা বললাম, ডিএমকের কথা বলেছিলাম, আর সিপিআই এর কথা বলেছিলাম, বা বামপন্থীদের কথা বলেছিলাম, এদের ক্যাডার বেসটা ভীষণ স্ট্রং।
যদিও বামপন্থীদের এখন ক্যাডার বেসটা দুর্বল হয়ে যাওয়ার কারণেই তাদের একটা বড় পতন ঘটেছে, বাট এটা কিন্তু আমরা দেখতে পাবো। সিনেমার বলছে কন্টেস্টিং ইলেকশনস, হ্যাঁ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, এটা তাদের একটা বিশেষত্ব, তাদের একটা কাজ। তারপরে আমরা দেখতে পাবো রিপ্রেজেন্টেশনস, হ্যাঁ তারা জনগণের প্রতিনিধিত্ব করে সেখানে, পলিটিক্যাল পার্টিসগুলো রিপ্রেজেন্টেশনস এখানে বলা হচ্ছে। তো জনগণের তারা প্রতিনিধিত্ব করে, জনগণের দাবিগুলোকে সেই তারা ফুলফিল করার চেষ্টা করে নিজেরা প্রতিনিধি হিসেবে উঠে এসে নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেজিসলেশন, হ্যাঁ তারা হচ্ছে নিজেরা, তারা রাজনৈতিক দলগুলো তারা যারা ক্ষমতায়, যে তাদের নিজেদের যে সদস্য যারা আছে, তারা যারা জয়লাভ করে নির্বাচনে, তারা গিয়ে আইনসভা গঠন করে, তো তারাই আইনসভাতে গিয়ে আইন তৈরি করে। তাহলে ABCD এই চারটেই তাদের কাজ, এই পাঁচটাই হবে। লেজিসলেশনটা যে হবে না তা কিন্তু নয়, যদিও তখন তারা রাজনৈতিক দল থাকে না, তখন একটা সরকারের একটা পার্ট হিসেবে তারা কনসিডার হয়। সেটা এখন সরাসরি সরকার হতে পারে কিংবা বিরোধী হতে পারে, বাট লেজিসলেশনটা যে করে না তা কিন্তু নয়। বাট এখানে যেহেতু হচ্ছে চারটে অপশানই জানতে চেয়েছে, তো এই কারণে নাম্বারটাকে বাদ দিয়ে দাও। এখানে প্রথম চারটেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা একেবারে সোল পলিটিক্যাল পার্টি হিসেবে তারা কাজগুলো করে থাকে। বলো কি বলছো? না ওটাই বলছিলাম, মানে এখানে তো বলছে না যে যেই পার্টি পাওয়ারে আছে অথবা অপোজিশনে আছে, এখানে জাস্ট একটা ইন জেনারেল পার্টির কথা বলছে। হ্যাঁ, তো লেজিসলেশনটা না হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এগুলো একটু দেখে নিও ভালো করে। তারপরে দেখে নাও এখানে 2022 সালে CVT PG-তে এসেছে, হু এক্সপ্লেইনস পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া ইন টার্মস অফ ডেমোক্রেটাইজেশন অ্যান্ড ডিকে। হু এক্সপ্লেইনস পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া ইন টার্মস অফ ডেমোক্রেটাইজেশন অ্যান্ড ডিকে। তো এটা মরিস জোন্স বলেছে, যেটা গণতান্ত্রিকরণ ঘটেছে এবং তার অবক্ষয়ও ঘটেছে। তো এই সমস্ত কথাগুলো আলোচনাগুলো করেছেন হচ্ছে মরিস জোন্স। এটা তোমাদের যখন কম্পারেটিভ পলিটিক্সে পড়াবো তখন এগুলো ডিটেলসে বলবো, এখানে জানার দরকার নেই। কোয়েশ্চেন্সটাকে বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়তো মিস হয়ে গেছে। তারপরে দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিওনাল পার্টিস ডাজ নট হ্যাভ আ রিজিওনাল এথনিক ক্যারেক্টার। তো যে পলিটিক্যাল পার্টিটির, যদিও এখানে রিজিওনাল শব্দটি ব্যবহার করেছে, 2023 সালে এটা রিজিওনাল শব্দ ব্যবহার করেছে, বাট 2024 সালে এসে তারা রিজিওনাল নয়, যে পার্টিটাকে ইন্ডিকেট করা হচ্ছে তারা আর 2024 সালে রিজিওনাল নয়, তারা এখন কিন্তু ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। তো সেটা কোনটা? আম আদমি পার্টি। আম আদমি পার্টি 2024 সালে যে তাদের যে নতুন ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে তারা দেখতে পাচ্ছি যে এখন ন্যাশনাল পার্টি হয়ে গেছে। যাই হোক, সাবধানে পড়বে। কি বলেছে এখানে, তাহলে আমাদের পার্টি হবে, কেন হবে? বলছে যে রিজিওনাল এথনিক ক্যারেক্টার তাদের নেই বলেছে, রিজিওনাল এথনিক ক্যারেক্টার নেই, অর্থাৎ এটা কোনো রিজিয়নের একটা যে পার্টিকুলার ডিমান্ড, যে ভাষা বা জাতি বা গোষ্ঠী বা এই ধরনের কোনো বিষয়গুলোকে কেন্দ্র করে তারা তৈরি হয়নি। তারা বিশেষ করে যেটা যেভাবে তৈরি হয়েছিল সেটা তো এক তো হচ্ছে যে তারা আন্দোলনের মুখ থেকে তাদের জন্ম হয়েছে, এবং সেই আন্দোলনটাও ছিল কিন্তু বলা যেতে পারে যে একেবারেই হচ্ছে যে আন্দোলনটা একটা ইউনিকনেস ছিল এটাই, যে বেসিক কতগুলো নিডসকে কেন্দ্র করে সেখানে মানুষ আন্দোলন করেছে। তো বেসিক কতগুলো নিডসকে কেন্দ্র করে আন্দোলন করেছে, যেটা বলা যেতে পারে খানিকটা ক্লাস বেসড আন্দোলন। নতুন মিডিল ক্লাস যে জন্ম নিয়েছে, তাদের নিজেদের যে অভাব অভিযোগগুলো রয়েছিল, সেই অভাব অভিযোগগুলোকে পূরণ করার জন্য বেসিক্যালি তারা কিন্তু তৈরি হয়েছিল। এবং সেই নতুন মিডিল ক্লাসের সঙ্গে আমরা দেখতে পেয়েছি কি, যে সেখানকার যারা একেবারে ডিপ্রেসড ক্লাস, সেই কাস্ট নয় কিন্তু ক্লাস, তো ডিপ্রেসড যারা ক্লাস, যারা ওই দেখবে স্লাম এরিয়াতে থাকে, বস্তিতে থাকে, তাদেরকে নিয়ে এখানে এই একটা আন্দোলন সংগঠিত করেছিল, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো কি যে এই পলিটিক্যাল পার্টিটি তৈরি হয়েছে। তো কাজেই এদের সঙ্গে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ভাষা, কোনো এথনিসিটি, এই যে শব্দগুলো যেগুলো ভারতের পার্টিগুলোর সঙ্গে ফিট করে, সেই সমস্ত শব্দগুলো এদের সঙ্গে কিন্তু নেই, সেই সমস্ত বিষয়গুলো এদের সঙ্গে কিন্তু জড়িত নয়। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কি এটা ইউনিকনেস এদের কিন্তু রয়েছে, এবং একটা নতুন পলিটিক্যাল পার্টি হওয়ার সুবাদেও কিন্তু এটা সম্ভবপর হয়েছে, এবং দিল্লির মতো জায়গাতে হয়েছে বলেও কিন্তু এটা হয়েছে। কারণ দিল্লিতে যারা থাকে বেশিরভাগ মানুষ দেখবে, দিল্লি তো একটা আমাদের ক্যাপিটাল ঠিকই, কিন্তু দিল্লি তো কোনো রাজ্য ঠিকই, কিন্তু দিল্লির একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে দিল্লিতে গিয়ে যারা থাকে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা সেখানে গিয়ে বসবাস করে, সেখানে গিয়ে বসবাস করে, তারা সেখানে গিয়ে নাগরিকত্ব নেয়, তারাই ধীরে ধীরে সেখানকার জনবসতি গড়ে তোলে। কাজে ওই পার্টিকুলার ওই জায়গাটার যে একটা নিজস্ব কিছু ইতিহাস আছে ওই রকম নয়, এটা একটা মবিলাইজড একটা অঞ্চল বলা যেতে পারে, একটা চলমান অঞ্চল বলা যেতে পারে, যে সবসময় অ্যাক্টিভ আছে, প্রোগ্রেসিভ আছে। যে সেখানে কি হচ্ছে, যারা প্রচুর গ্রাম থেকে মানুষ গিয়ে বা ছোট ছোট শহরগুলো থেকে বা বড় শহরগুলো থেকেও বলতে পারো, সেখানে গিয়ে তারা কি করছে,
অর্থাৎ কলকাতা বা মানে প্রত্যেকটা রাজ্যেরই ক্যাপিটাল থেকে মানুষ গিয়ে তারা কী করছে, বিশেষ করে ক্যাপিটাল এবং ছোটো ছোটো শহরগুলো থেকে তারা গিয়ে সেখানে বসতি স্থাপন করছে। তার কারণ সেখানে বিজনেস, সেখানে চাকরি, এই সমস্ত বিষয়গুলোর বিশেষ একটা সুযোগ সুবিধা আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকেও যেহেতু অনেকটা এগিয়ে আছে বা অ্যাডভান্স পজিশনে আছে, সেই কারণে এগুলো আমরা দেখতে পাই। তো এই তাদের নতুন যে এই ধরনের একটা মবিলাইজ যে একটা সিস্টেম বা বলা যেতে পারে এই অঞ্চলটার যে একটা মবিলাইজ যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার উপরেই বেস করে আমরা দেখতে পাবো যে সেটার মতো করে একটা আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে। এই কারণে এটার সঙ্গে কোনো ভাষা, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী এগুলোর কিন্তু যে লিঙ্ক সেগুলো কিন্তু নেই। চলে আসো 2017 সালের কোয়েশ্চেন্স। প্রেসিডেন্সির ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সে এসেছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মিচ ম্যাচ অফ দ্য রেস্ট। মিচ ম্যাচ করছে, অর্থাৎ ম্যাচ করছে না। কিসের ভিত্তিতে সেটা বোঝা মুশকিল হবে আগে তার সে, এবং যদি বুঝতে হয় তাহলে তোমাকে আগে পড়তে হবে। আরএসপি আমরা জানি একটা পলিটিক্যাল পার্টি। আরপিআই একটাও পলিটিক্যাল পার্টি ছিল। রিপাবলিকাল পার্টি অফ ইন্ডিয়া, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যেটা আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন, মনে করে দেখো, আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে না। আম্বেদকর সম্ভবত এটা 1950s পরেই তৈরি করেছিলেন, 54 এইরকম হবে। তো আমরা দেখতে পাবো যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আম্বেদকর তৈরি করেছিলেন, এবং যদিও সেখান থেকে একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। আথওয়ালে, ঠিক আছে, আথওয়ালে হচ্ছে নিজে একজন এমপি, তিনি মন্ত্রীও হয়েছিলেন, এখনও আছেন। তোমরা জানো যে তিনি এই শিডিউল কাস্টদের হচ্ছে একটা ফেডারেশন হিসেবে বা একটা অর্গানাইজেশন হিসেবে মুখপাত্র হিসেবে কনসিডার হন, যদিও তারা এখন বিজেপির সঙ্গে আছে। তো এগুলো আমরা দেখতে পাবো। তো আরজেডি আমরা জানি এটাও একটা পলিটিক্যাল পার্টি। তাহলে যারা পলিটিক্যাল পার্টি নয় তারা সে কোনটা, সেটা হচ্ছে আরএসএস। অর্থাৎ আরএসএসকে আমরা যখন পাচ্ছি তখন দেখছি সে একটা পলিটিক্যাল পার্টি নয়। তো এই কারণে বাকি তিনজনের মধ্যে সিমিলারিটিস আছে, কিন্তু এর সঙ্গে বাকিদের কোনো মিল নেই। তো আমরা দেখতে পাচ্ছি এই কারণে এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশনস হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটাকে, যেহেতু সেই কারণে এটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো এখানে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। যেটা ম্যাচ করছে না সেটা হচ্ছে এই দেখো, মহারাষ্ট্র গোমান্ত্রক পার্টি। এটা তো বললাম তোমাদের কিছুক্ষণ আগে, যেটা গোয়ার পলিটিক্যাল পার্টি। তুমি আরেকবার নিচে এক্সপ্লেনটা দেখাও একটু। ওখানে তো লেখা আছে ইজ আ পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া, তুমি যে বললে পলিটিক্যাল পার্টি নয়। কোনটা পলিটিক্যাল পার্টি লেখা আছে? তো দ্য রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া ইজ আ পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া। হ্যাঁ, তো রিপাবলিকের পলিটিক্যাল পার্টি তো ইন্ডিয়া, তো হ্যাঁ তাই তো বললাম। আজকে তুমি বললে পলিটিক্যাল পার্টি নয়, তাই বললাম। বাকিরাও তাই শুনেছো? বাকিরাও কি তাই শুনেছো? কি বুঝতে পারলাম না, নেটওয়ার্ক কাটছে তোমার। ও, তাহলে একথা মন দিয়ে শোনেনি নাকি? একথা আমি ঠিকই বলেছি। ওকে, আমি বলেছি আরএসএস পলিটিক্যাল পার্টি নয়, আরপিআই রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া সেটা একটা কিন্তু পলিটিক্যাল পার্টি আমি বলেছি, এবং লেখা আছে যেটা, সেটা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া সম্পর্কে লেখা আছে, নট আরএসএস। ভালো করে দেখো, হ্যাঁ পুরোটা পড়ো। এরপর দেখো এখানে চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য পেয়ার ইজ নট ম্যাচ কারেক্টলি। যেটা ম্যাচ করছে না সেটা হচ্ছে এটা, মহারাষ্ট্রবাদী গোমান্ত্রক পার্টি। এটা হচ্ছে গোয়ার পলিটিক্যাল পার্টি, যেটা তোমাদের বললাম। তো এগুলো দেখে নিও, বাকিগুলো এখানে মিলিয়ে নিও, কারণ ওগুলো সবই তোমাদের বলেছি ক্লাসে। নিম্নলিখিতের মধ্যে থেকে কে কংগ্রেস সিস্টেম শব্দটি উদ্ভাবন করেছিলেন? রজনী কোঠারি। কংগ্রেস সিস্টেম, ঠিক আছে, পড়াতে গিয়ে তোমাদের বারবার বলেছিলাম কংগ্রেস সিস্টেম সিঙ্গেল পার্টি ডমিনেশনস কে বলেছেন, এটা হচ্ছে রজনী কোঠারি। বারবার দেখো, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। তো এটা এসএলএসটি 2023 সালে যে এসএলএসটি পরীক্ষা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে কিন্তু এসেছে। ন্যায়পত্র কার ম্যানিফেস্টো? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আলোচনা করেছে, তাই আর গভীরে যাচ্ছি না। এই সিম্বলটি কার? এই সিম্বলটি কার নয়, কি বলছে রিসেন্টলি, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এগুলো তোমরা দেখে নিও। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স, দেখে নিও এগুলো। আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলোতে যাচ্ছি না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো তোমরা এমনিতে এক্সপ্লেন হয়েছে, তোমরা পাবে এগুলো। লম্বা সময় নিয়ে আলোচনা করেছি, কাজে রিপিট করছি না, সময় কম। Which among the following is not an essential elements in the formation of a political party? তো পলিটিক্যাল পার্টি হওয়ার জন্য যেটা এসেনশিয়াল উপাদান নয়,
প্রয়োজনীয় বা অপরিহার্য উপাদান যেটা নয় সেটা কোনটা, সেটা হচ্ছে এটা স্ট্রং ক্যাডার। স্ট্রং ক্যাডার না থাকলেও একটা পলিটিক্যাল পার্টি সেখানে কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে, তারা তাদের নিজেদের ফাংশন চালাতে পারে। তো সবার তো স্ট্রং ক্যাডার নেই, কিন্তু তারপরেও তো তারা ক্ষমতায় আসছে। কিভাবে আসছে তারা সেখানে একজন একজন হয়তো সেখানে বলতে পারো যে সেখানে ক্যারিসমেটিক লিডারশিপ তাদের দলের মধ্যে হয়তো আছে। তো সেই লিডারকে দেখেই যা ভোট দেয়। যেমন দেখবে মমতা ব্যানার্জি যদি, আমার যেটা অনুমান, মমতা ব্যানার্জি যদি আজকে হেরে যায় কোনো কারণে, বা যদি মমতা ব্যানার্জির কোনো কারণে বা অবর্তমানে, আমার এই পার্টিটা আমার মনে হয় না যে বেশি দিন রান করতে পারবে, কারণ এতটাই তাদের হচ্ছে সংগঠনটা দুর্বল, ভেঙে যাবে আমার মনে হয়। সেটা ভুল হতে পারি, বাট এটা হবে। তো যাই হোক, ক্যাডারটা না থাকাটা গুরুত্বপূর্ণ নয়। ক্যাডার নেই, তারপরেও দেখো পরপর 3বার তারা ক্ষমতায় জিতে আসলো। তো কার কারিশমায় জিতে এসেছে? মমতা ব্যানার্জির কারিশমায়। তার যে পলিসি, তার যে অ্যাপ্রোচ জনগণের প্রতি, সেগুলোর জন্য তারা কিন্তু ক্ষমতায় বারবার জিতে আসছে। তো তাদের তো স্ট্রং ক্যাডার নেই, তো তারপরেও তারা ক্ষমতায় আছে। তো এটা অপরিহার্য সেই কারণে নয়। এবং শুধু মমতা ব্যানার্জির দলের নয়, বাকি আরও অনেক দলের আছে, তাদের হচ্ছে স্ট্রং ক্যাডার নেই। স্ট্রং ক্যাডার যেটা তোমাদের বললাম, 3টে পলিটিক্যাল পার্টিরই পাবে। ডিএমকে পাবে, তোমরা পাবে বিজেপি, এবং তোমরা পাবে হচ্ছে সিপিআইএম বা সিপিআই। এই যে বামপন্থী সংগঠনগুলো, বামপন্থীদের যদিও সেটা দুর্বল হয়ে গেছে, কিছুক্ষণ আগেই বললাম। তো যাই হোক, তারপরেও তো তারা ক্ষমতায় আছে, মানে যাদের আছে তারাও আছে, যাদের নেই তারাও আছে। তাহলে এগুলো নয়, বাকি এগুলো হচ্ছে কিন্তু এসেনশিয়াল। কি? অর্গানাইজ পিপল, জনগণের একটা সংগঠিত লোক থাকতে হবে, যে সংগঠিত হয়ে তোমার আন্দোলনে অংশগ্রহণ করবে, সংগঠিত হয়ে তোমাকে হয়তো নির্বাচনে জয়লাভ করাবে, সংগঠিত হয়ে হয়তো তোমার কোনো প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে, সংগঠিত হয়ে হয়তো তোমার যে দাবিগুলো সেগুলো হয়তো পূরণ করানোর হয়তো কাজে সমস্ত রকমভাবে সাহায্য সহযোগিতা করবে। তো সংগঠিত একটা লোক থাকবে, তাই এগুলো আছে তাদের। সিমিলারিটি ইন প্রিন্সিপালস, হ্যাঁ, যে পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে এখানে আমরা কি দেখতে পাই, যে তাদের যে নীতিগুলো আছে সেই নীতিগুলোর মধ্যেও কিন্তু একটা সমতা দেখতে পাই, সিমিলারিটি, একতা দেখতে পাই। এগুলো আমরা দেখতে পাই, মিল দেখতে পাই, মিল। তো মিলগুলোও থাকে। আমরা দেখতে পাই যে এসসিদের দাবি নিয়ে কথা বলে অনেক পলিটিক্যাল পার্টি আছে, ওবিসিদের নিয়ে বিষয় নিয়ে কথা বলে অনেক পলিটিক্যাল পার্টি আছে, তো অনেক আছে। এগুলো আমরা দেখতে পাই এসেনশিয়াল। তো সিমিলারিটিস ইন প্রিন্সিপালস, এগুলো আমরা দেখতে পাই। এবং এখানে বলছে যে এগুলো আমরা দেখতে পাই। তারপর বলছে কি, এইমিং ফর পাওয়ার, হ্যাঁ, তাদের থাকতে হবে এইমিং ফর পাওয়ার। ক্ষমতার জন্য যদি তাদের অর্জন করার জন্য যদি তাদের কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে তারা পলিটিক্যাল পার্টিই হতে পারে না। তারা একটা সেখানে একটা ইন্টারেস্ট গ্রুপস হিসেবে, প্রেশার গ্রুপস হিসেবেই রয়ে যাবে। তারা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন হিসেবেই রয়ে যাবে, ঠিক আছে, এনজিও হিসেবে রয়ে যাবে। তারা সেবামূলক কাজই করবে। ক্ষমতায় আসার যদি তাদের ইচ্ছে না থাকে, তারা যদি না চায়, তাহলে সেটা আর পলিটিক্যাল পার্টি হিসেবে কনসিডার হয় না। তারা পলিটিক্যাল পার্টি নাম ধারণ করতে পারে ঠিকই, বাট এই পার্টিকুলার ফিচার্সটা যদি না থাকে তারা সমাজে পলিটিক্যাল পার্টি হিসেবে যে রেপুটেশনসটা অর্জন করতে হয়তো পারতো, তারা সেটা আর পারবে না। তো এগুলো একটু দেখে নিও। এরপর দেখো, প্রশ্ন হচ্ছে 2020 সালে কেরলে এসেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং আর দ্য এসেন্সিয়াল এলিমেন্টস ইন দ্য ফরমেশন অফ পলিটিক্যাল পার্টি। তো যেটা এসেন্সিয়াল সেটা হচ্ছে ওটাকে বাদ দাও, ওটাকে বাদ দিলে তাহলে বাকিগুলো বেরিয়ে আসবে। ঠিকই, একই সব ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে। এটা 20 সালে এসেছে, এটা 19 সালে এসেছে, উল্টে দিয়েছে জাস্ট। স্টেশিওলজি ইজ দ্য স্টাডি অফ পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা পড়াশোনা করে, তাদেরকে বা অধ্যয়ন করে, গবেষণা করে, তাদের এই ডিসিপ্লিনটাকে স্টেশিওলজি বলা হয়। ঠিক আছে, নতুন নাম, আগে আমিও জানতাম না, এখানে জানলাম, দেখে নিও। এরপরে এখানে বলছে কি, হুইচ রিজনাল পলিটিক্যাল পার্টি প্লেড দ্য রোল অফ মেইন অপোজিশন পার্টি ইন দ্য 8th লোকসভা ইলেকশনস। তো এটা তেলেগু দেশম পার্টি হবে, টিডিপি হবে। এটা পুরনো প্রশ্ন, প্রয়োজন নেই, আর ছেড়ে দাও। 2020 সালে যদিও এসেছে রিসেন্টলি, বাট ছেড়ে দাও, দরকার খুব একটা বেশি পড়বে না। তারপরে দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পলিটিক্যাল পার্টিস এনজয় দ্য ডিস্টিংশন অফ হ্যাভিং ফর্মড দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো এটা হবে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যে পার্টিটি প্রতিষ্ঠিত করেছিল সেটি হচ্ছে কেরলে হয়েছিল। কমিউনিস্টরা কিন্তু সেখানে সরকার গঠন করেছিল। তো ওটাই জানতে চেয়েছে যে ভারতের কোন রাজ্যে প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তো ভারতের যে রাজ্যে প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে কেরলে হয়েছিল, কমিউনিস্টরা সেখানে করেছিল। EMS নাম্বুদ্রিপাত, যেটা তোমাদের বললাম, তো এটা 1957-এ তিনি এটা করেছিলেন। তারপরে দেখো এখানে বিজু জনতা দল ওয়াজ ফর্মড ইন, বিজু জনতা দল কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স, বিজু জনতা দল ওয়াজ ফর্মড ইন 1997। এটা দেখে নিও, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার ডান দিক বাঁ দিক মেলাতে দেয়।
এরপর চলে আসো জনসেনা পার্টি। জনসেনা পার্টি অন্ধ্রপ্রদেশে হয়েছে, যেটা কিছুদিন আগেই তোমাদের বলছিলাম, যেটা এখন তারা কয়েকটা সিটও জিতেছে। পবন কল্যাণের নাম গতকাল তোমরা কেউ বলছিলে। পবন কল্যাণ 2014 সালে পার্টিটাকে ফর্ম করেছে এবং তিনি একজন তেলেগু ফিল্ম স্টার। এবং আমরা দেখেছি যে এই যে নির্বাচনটা হলো অন্ধ্রপ্রদেশে, সেখানেতে বেশ কয়েকটা সিটও তারা কিন্তু লাভ করেছে এবং তারা সরকারের সঙ্গে জোট করে তারা কিন্তু সেখানে মানে এই টিডিপির সঙ্গে জোট করে তারা সরকারও গঠন করেছে এবং তারা কতগুলো বোধহয় মিনিস্ট্রিও পেয়েছে। সো এগুলো দেখে নিয়ে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। জননায়ক জনতা পার্টি রেকগনাইজড অ্যাজ এ স্টেট পার্টি অফ, এটা হরিয়ানা। এটা আমরা দেখলাম যে এক জায়গায় এসেছিল, দেখে নিয়ে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে চর্চা করেছি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্কিপ করছি, এটাকেও স্কিপ করছি। বড় একটা প্রশ্ন, শুধু দেখে নাও। দৈপায়ন ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল পার্টি সিস্টেম নিয়ে আলোচনা করেছেন। বামপন্থীদের সংগঠন নিয়ে তিনি একটু আলোচনা করেন, তো ওগুলো করেছে। ডিটেলসে যাচ্ছি না, ছেড়ে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটাও কি বলছে, হু অ্যালোটস দ্য ইলেকট্রাল সিম্বল অফ দ্য পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া। যে রাজনৈতিক দলগুলোর যে সিম্বলটা হয়, যে সিম্বলটা নিয়ে তারা নির্বাচনে লড়াই করে, প্রচার করে, তো সেই সিম্বলটা নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন যেটা আছে, সেই নির্বাচন কমিশন তারা কিন্তু ঠিক করে দেয় যে কার কী হবে। তাদেরকে কতগুলো অপশানস দেয়, সেই অপশানসগুলোর মধ্যে থেকে চুজ করতে হয় পলিটিক্যাল পার্টিসগুলোকে, এবং আলটিমেটলি তারা সেটাতে কিন্তু সিলমোহর দেয়। ইলেকশন কমিশন সেটাতে ফাইনাল সিলমোহরটা দিয়ে দেয়। 2019 সালে প্রেসিডেন্সির ব্যাচেলারের পরীক্ষায় এসেছে কি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য বহুজন সমাজ পার্টি। দেখলে তোমরা বলে দিলাম, হাসি রাম হবে, 1984-এ প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে চলে আসো মহাগঠবন্ধন গ্র্যান্ড অ্যালায়েন্স ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশনস হেল্ড ইন বিহার 2015। এগুলো এখনকার দিনে ইরেলিভেন্ট প্রশ্ন হবে, এগুলো ছেড়ে দাও, কারণ 2016 সালের পরীক্ষায় 2015 সালের বিষয় এসেছিল, তখন সেটা প্রয়োজন ছিল, তখন হয়তো আসতো, এখনকার দিনে আর আসবে না। নামগুলো শুধু দেখে নাও কারা কারা গঠবন্ধন তৈরি করেছিল। তো জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, আর হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2015 সালে এই কংগ্রেসের হচ্ছে এই রাহুল গান্ধীর দল, লালু প্রসাদের দল, আর হচ্ছে নীতিশ কুমারের দল, তিনটে দলই মিলে তারা সরকার গঠন করেছিল 2015 সালে নির্বাচনের পর। রিসেন্টলি আবার তারা করেছিল, আবার সেটা ব্রেক করলো, করে আবার সারা বিজেপির সাথে হাত মিলিয়েছে। তো জানো তোমরা এই ভাঙ্গা গড়ার রাজনীতি সেখানে চলতেই আছে বিহারে। এরপরে এখানে দেখো 2018 সালে এসেছে, দ্য প্রজা পার্টি ওয়াজ ফাউন্ডেড আন্ডার দ্য লিডারশিপ অফ, তো এটা হয়ে যাবে ফজলুল হক, আকরাম খান অ্যান্ড আব্দুল রহিম। এগুলো 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে বুঝতেই পারছো সেগুলো স্বাধীনতার সময়কালের পার্টির কথা বলছে। এই সমস্ত বিষয়গুলো একটু প্রশ্নগুলোর উত্তর করাটা একটু ডিফিকাল্ট হয় তোমাদের জন্য, কারণ আমরা তো আর এত ডিটেলসে ইতিহাসটা পড়ি না, ইতিহাসের ছাত্র নই আমরা। বাট জিজ্ঞেস করে নিলে আর কিছু করার থাকে না, একটু দেখে নিও, এগুলো একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের সেট পরীক্ষার জন্য। নেটের জন্য গুরুত্বপূর্ণ তা বলবো না। Which among the following was not a constituent of Janata Party in 1977? তো জনতা পার্টি আমরা জানি যে 5টা পলিটিক্যাল পার্টির সেটাখানে মার্চ হয়ে তৈরি হয়েছিল। তো এরা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কে 9 বলেছে। তো 9 তো কেউ হবে না, কারণ প্রত্যেকেই ছিল। তো সোশ্যালিস্ট পার্টি ছিল, কংগ্রেস ছিল, ভারতীয় জনসংঘ ছিল, ঠিক আছে। তো এরা কিন্তু হবে, এই 3টে পলিটিক্যাল পার্টি ছিল, আরও 2টো পলিটিক্যাল পার্টি ছিল, পরে নামগুলো দেখে নিও, আমি পরে এটা আপডেট দিয়ে দেবো। এরপরে এখানে দেখে নাও, which of the following is not a good reason for coalition politics in India? তো good reason for coalition politics in India যেটা, যে জোট রাজনীতির জন্য যেটা ভালো যুক্তি নয় সেটা কোনটা? তো জোট রাজনীতির জন্য যেটা ভালো যুক্তি নয় সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। বাকিগুলো সবই গুড রিজনস। সেটা কি? গ্রোথ অফ রিজনাল পলিটিক্যাল পার্টিস। যে রিজনাল পার্টিগুলো তাদের নিজেদের গ্রোথ চাইছে, তাদের নিজেদের রাজ্যটারও গ্রোথ চাইছে, সেই কারণে তারা করে, কোয়ালিশনে আসে তারা, তাই না? মমতা ব্যানার্জি যখন দেখলে যে তোমরা যে 2009 সালের দিকে যখন গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বামপন্থীরা যখন বেরিয়ে আসছে, তখন মমতা ব্যানার্জি গিয়ে তখন সেখানে সরকারকে সমর্থন করছে, সেন্টারে করছে। তার কারণ সে তাকে বড় হতে হবে। যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে কাজ করেছে 2004 থেকে 1999 থেকে 2004 পর্যন্ত, সেই মমতা ব্যানার্জি আবার 2009 থেকে 2014 পর্যন্ত তিনি কিন্তু কি করছেন না, কংগ্রেসের সঙ্গে কাজ করছেন। কংগ্রেসের সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা অ্যালাই পার্টনার ছিল। তো বুঝতেই পারছো যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে বড় হতে হবে, এবং বড় হওয়ার রাস্তা হচ্ছে এটাই, যে বিভিন্ন পোস্ট পজিশনস পেলে তোমার নামটা বারে বারে আলোচনায় আসবে, তুমি আলোচনায় আসবে, তোমার রাজনৈতিক উদ্দেশ্যগুলো জনগণের কাছে পৌঁছবে, তোমার অবজেক্টিভস পৌঁছবে, তোমার ক্ষমতা এইরকমভাবে বৃদ্ধি পাবে। তো সেই কারণে যেন তেন প্রকারে ক্ষমতাতে আসতে পারলেই হলো। তো এই কারণে তারা কি করে, কোয়ালিশনে আসার কিন্তু চেষ্টা করে, যে কোনো সময় সুযোগ পেলে তারা কোয়ালিশনে আসার চেষ্টা করে, যদি খুব বড় কিছু না তাদের ঘটে যায়। তো দ্বিতীয় হচ্ছে এখানে কি, ইনএবিলিটি টু রিপ্রেজেন্ট ইন্ডিয়াস ডাইভার্সিটি।
ইনএবিলিটি টু রিপ্রেজেন্ট ইন্ডিয়াস ডাইভার্সিটি। তো ইন্ডিয়ার ডাইভার্সিটিকে যেহেতু মানে প্রতিনিধিত্ব করানো যায় না, তাই এখানে রিজনাল পলিটিক্যাল পার্টিসগুলো কী করে, সেখানে তারা কোয়ালিশনে আসে। এটাও আমরা দেখতে পাবো যে যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিস্টেম, সেটার মধ্য দিয়ে অনেক সময় কি হয় যে ডাইভার্সিটি যেটা আছে সেটা রিফ্লেক্টেড হয় না। যে ভারতবর্ষের কোনো প্রত্যন্ত গ্রামের একটা ছোট কোনো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটার হয়তো এত বড় ভোট ব্যাংক নেই, বাট তারা হয়তো ছোটোখাটো একটা সেখানে কি হতে পারে যে একটা দুটো এমএলএকে হয়তো জেতাতে পারে, একটা দুটো এমপিকে তারা হয়তো জেতাতে পারে, এতটা তাদের ক্ষমতা আছে। তো কিন্তু তারা জেতাতে পারে এত ছোট সংখ্যায় যেহেতু, তো তাদের গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই গ্রুপটাই যখন তারা কোয়ালিশনে চলে আসে তখন কি হয়, তাদেরা কিন্তু মূল্য পায়। যেমন তোমরা মতুয়াদের কথা নিতে পারো, মতুয়া সম্প্রদায়ের কথা উদাহরণ হিসেবে নিতে পারো, যে মতুয়া সম্প্রদায়ের ভোটটাকে সরকার কাজে লাগিয়ে কি করছে, এখানকার যে দুটো তিনটে সিট যে জিততে পারবে লোকসভার, সেটাকে কবজা করার চেষ্টা করেছে। তো এইরকমভাবে তারা কি করেছে, ডাইভার্সিটিটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করেছে। তো কোয়ালিশন সবসময় কি হয়, এই ডাইভার্সিটিটাকে কিন্তু রিফ্লেক্টই করে। যদিও তারা এখানে বিজেপি সরাসরি নিজেদের ক্যান্ডিডেটকে জিতিয়ে নিয়ে গেছে, কোয়ালিশনে যায়নি, বাট আমরা দেখতে পেয়েছি যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি থাকলে হয়তো কোয়ালিশনে আসতো, যেমন হয়েছে, যেমন ছোটো ছোটো অনেকগুলো পলিটিক্যাল পার্টিস নিয়ে এই মুহূর্তে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার কিন্তু তৈরি হয়েছে। সো অনেকগুলো ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি, যেমন বিহার, উত্তরপ্রদেশের ছোটো ছোটো পলিটিক্যাল পার্টিসগুলোকে নিয়ে সেখানে কিন্তু তৈরি হয়েছে। যেমন নীতিশ কুমার যাকে মুখ্যমন্ত্রী করেছিলেন এর আগে, ওনার আগে যাকে মুখ্যমন্ত্রী করেছিলেন, জিতেন রাম মাঝি, নিশ্চয়ই নাম শুনেছো তোমরা, মন্ত্রীও হলে শপথ নিয়েছে তিনি মন্ত্রী হিসেবে সেন্টারে, এবার দেখলে। তো এই জিতেন রাম মাঝি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, নীতিশ কুমার নিজে পদত্যাগ করে জিতেন রাম মাঝিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। কি জানি কি মাথায় ভূত চেপেছিল কে জানে। তো সেই জিতেন রাম মাঝি হচ্ছে কিন্তু ট্রাইবাল একজন লিডার, একটা দুটো খুব বেশি সিট নেই তার, দু তিনটে সিট তার আছে। তো তারা গিয়ে আজকে কি করেছে, তারা একটা এমপি সিট পেয়েছে, দু তিনটে বোধহয় একটা দুটো এমপি সিট বোধহয় পেয়েছে। তো তাদেরকে দেখবে সেখানে মন্ত্রিত্ব দিয়েছে। তো সেন্টারে তারা এখন একটা বড় মন্ত্রক সেখানে কিন্তু সামলাচ্ছে, অর্থাৎ সম্ভবত সেখানে নামটা আমি ভুলছি, বা কোনো একটা মন্ত্রক তারা সেখানে কিন্তু সামলাচ্ছে। যাই হোক, এগুলো তোমরা দেখতে পাবে। তারপর বলছে ডিক্লাইন অফ ন্যাশনাল পার্টিস। হ্যাঁ, ডিক্লাইন অফ ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টির যখন ডিক্লাইন ঘটে, অবক্ষয় ঘটে, তখন আমরা দেখতে পাই রিজনাল পলিটিক্যাল পার্টিসগুলো সেখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে। তো এটাও একটা কারণ এখানে কোয়ালিশনস তৈরি হওয়ার, কিন্তু ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এটা কারণ নয়। এরপরে দেখো কি বলছে, দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম ডিএমকে ওয়াজ ফাউন্ডেড বাই। তো দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম ডিএমকে ওয়াজ ফাউন্ডেড বাই, এটা আমরা দেখতে পাচ্ছি সিএন আন্নাদুরাই, কিছুক্ষণ আগে তোমাদের বলে গেলাম, দেখলে তোমরা এটা। এরপরে কেরালে 2013 সালে এসেছে, দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ স্বরাজ পার্টি। তো স্বরাজ পার্টির সঙ্গে দুজন লিডার খুব জড়িত ছিলেন, যারা স্বাধীনতা আন্দোলনের বিখ্যাত বড় দুটো নাম, একটা হচ্ছে চিত্তরঞ্জন দাস আর দ্বিতীয় হচ্ছে মতিলাল নেহরু। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। চিত্তরঞ্জন দাস সেই চিত্তরঞ্জন দাস যিনি হচ্ছে সুভাষচন্দ্র বোসের হচ্ছে যিনি রাজনৈতিক গুরু ছিলেন, এবং মতিলাল নেহরু হচ্ছে সেই নেহরু যিনি হচ্ছেন এই ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার বাবা। এবং এই মতিলাল নেহরু সেই মতিলাল নেহরু যার নেতৃত্বে কি হয়েছিল, নেহরু কমিশনস, বা ওই কী বলে এটা, কি কমিশন জানো, ওটা কি কমিশন তৈরি হয়েছিল 1928-এ? নেহরু রিপোর্ট, সরি কমিশন না, নেহরু রিপোর্ট। তো নেহরু রিপোর্ট যার নেতৃত্বে তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই মতিলাল নেহরু, 1928-এ যিনি হয়েছিলেন। তো মতিলাল নেহরু বলতে সেই মতিলাল নেহরুর কথা বলা হচ্ছে। সো মতিলাল নেহরু, ঠিক আছে। তো এরা বেসিক্যালি কি করেছিলেন, ওই 1922 সালে যখন মহাত্মা গান্ধী 1922 সালে মহাত্মা গান্ধী যখন কি করছেন না, ওই যেটা নন কোঅপারেশন মুভমেন্ট যেটা তিনি লঞ্চ করেছিলেন, সেটা যখন বন্ধ করে দিচ্ছেন ওই চৌরি চৌরার ঘটনার কারণে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, চৌরি চৌরাতে যেমন ওই থানাতে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, তখন তিনি যেহেতু এটা অহিংসাত্মক মানে নন ভায়োলেন্ট, যেহেতু ভায়োলেন্টের দিকে চলে গেল, পুলিশগুলো মারা গেল, সেখানে কতগুলো নিরীহ মানুষও মারা গেছিলো। তো স্বাভাবিকভাবেই সেখানে কি করলেন, এখানে তিনি আন্দোলনটাকে বন্ধ করে দিলেন মহাত্মা গান্ধী। তো আন্দোলনটি এভাবে বন্ধ করে দেওয়াটা এদের পছন্দ হয়নি, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর পছন্দ হয়নি। তারা বলছিল যে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, বিশাল বড় একটা সুযোগ এটা, যে ব্রিটিশদেরকে তাড়ানো যেতে পারে, বিশাল বড় একটা সুযোগ। ফলে এনার এই পদ্ধতিটা পছন্দ হয়নি বলে তারা কি করলো না, সেখান থেকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এই রাজনৈতিক দলটি গঠন করেছিল। নাম কি দিয়েছিল, স্বরাজ পার্টি। কত সালে, 1923 সালে, অর্থাৎ 22 সালে যখন অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট শেষ হচ্ছে, 23 সালে গিয়ে তিনি সেখানে কিন্তু কি করছেন, তারা কিন্তু সরকার গঠন করছেন, মানে একটা রাজনৈতিক দল গঠন করছে, এই সমস্ত ইয়েগুলোর কারণে, মতপার্থক্যের কারণে। তারপরে দেখো এখানে কি বলছে, পলিট ব্যুরো ইজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি অফ। তো পলিট ব্যুরো নামটা তোমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে শুনেছো। তো পলিট ব্যুরো এই নামটা আমরা জানি
সিপিআইএম এর সঙ্গে জড়িত, সিপিআইএম এর সঙ্গে জড়িত পলিট ব্যুরো, ঠিক আছে, বা সিপিআইও হতে পারতো, সিপিআইএম হবে এখানে সঠিক উত্তর। তো সিপিআই বা সিপিআইএম, বামপন্থীরা এখানে পলিট ব্যুরো শব্দটি ব্যবহার করে, তারা যে ডিসিশন মেকিং বডি সেই বডিটাকে তারা কিন্তু পলিট ব্যুরো বলে। তারপরে চলে আসে এখানে পরের প্রশ্ন, পলিটিক্যাল পার্টিজ আর মেনশনড ইন দ্য কনস্টিটিউশন ফার্স্ট বাই দ্য ড্যাশ অ্যামেন্ডমেন্টস। তো এটা 52nd অ্যামেন্ডমেন্ট হবে, 52nd অ্যামেন্ডমেন্ট হবে এটা। পলিটিক্যাল পার্টিসগুলোকে প্রথম ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল আমরা দেখতে পাবো 52তম যে সংবিধান সংশোধন 1985-এ, যেটা রাজীব গান্ধী যে সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময়। অ্যান্টি কারাপশন, অ্যান্টি ডিফেকশন ল ছিল এটা, অ্যান্টি ডিফেকশন ল তিনি নিয়ে এসেছিলেন, যে লটাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ল হিসেবে কনসিডার করা হয়েছিল এবং সংবিধানে এটাকে 10th শিডিউল যেটার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছিল। তো তখনই গিয়ে কেবলমাত্র পলিটিক্যাল পার্টি শব্দটি পশ্চিমবঙ্গের সংবিধানে কিন্তু ভারতবর্ষের সংবিধানে কিন্তু জায়গা পায়। তার আগে ভারতবর্ষের সংবিধানে কোথাও পলিটিক্যাল পার্টি শব্দটা কোথাও লেখা ছিল না। এটাই ছিল প্রথম, ছিল 1985 সালের 52তম সংবিধান সংশোধনী ছিল প্রথম একটা সময় বা টাইম পিরিয়ড যেখানে প্রথম কী করা হয়, পলিটিক্যাল পার্টি শব্দটাকে ভারতের সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হয়। তো অরিজিনালি পলিটিক্যাল পার্টি শব্দটা ভারতের সংবিধানের মধ্যে ছিল না, এটা রাজীব গান্ধীর একটা কৃতিত্ব যে তিনি অ্যান্টি ডিফেকশনস ল যেটা 10 শিডিউল নিয়ে এসেছিলেন, লয়ের মাধ্যমে যেটা ল নিয়ে আসলে এবং যেটাকে এক্সটেন্ড করে 10 শিডিউল করলেন। তো তার হাত ধরেই কিন্তু এটা হয়েছে। তো এটা ভালো করে মাথায় রেখে ওগুলো পরীক্ষায় বারবার আসে। মহারাষ্ট্রে 2019 সালে এসেছে, দেখে নাও। পরের প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ দ্রাবিডিয়ান পলিটিক্যাল পার্টি। তো দ্রাবিডিয়ান পলিটিক্যাল পার্টি যারা নয় তারা হচ্ছে এটা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। বুঝতেই পারছো, তেলেঙ্গানা বলেছে, তেলেঙ্গানা বললে তেলেঙ্গানা হবে, তেলেঙ্গানা মানে অন্ধ্রপ্রদেশ হবে, তেলেঙ্গানা হবে, মানে তেলেঙ্গানা তো একটা সময় অন্ধ্রপ্রদেশের মধ্যেই ছিল, তো এটা হবে না। যদিও তোমরা এটাও জেনে থাকবে যে অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা এগুলো সব একটা সময় তামিলনাড়ু হিসেবেই বা মাদ্রাজ হিসেবেই কনসিডার হতো, যদিও পরে নাম ধারণ করেছে তামিলনাড়ু, 1956-এ এর নামকরণ হয়েছে তামিলনাড়ু, বাট আগে নাম ছিল মাদ্রাজ, তারপরে আর কি অনেক পরে হয়েছে। যাই হোক, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্রাবিড় জাতিকে রক্ষা করার জন্য, দ্রাবিড় জাতির ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য 3টে পলিটিক্যাল পার্টিস বিশেষ করে রয়েছে, 3টে না আরও অনেক আছে। তো দ্রাবিড় কাজাগাম রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম। দ্রাবিড় কাজাগাম কি করছে, ওই পেরিয়ার যেটা তৈরি করেছিলেন, ঠিক আছে, পলিটিক্যাল পার্টি যদিও কিছু সময়ের জন্য তিনি রেখে, তো এটা পলিটিক্যাল পার্টি হিসেবে লঞ্চ করেছিলেন, বাট সেখান থেকে সেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমি চালাবো না, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করে দিয়েছিলেন। তো দ্রাবিড় কাজাগাম তো ছিলই। তারপরে হচ্ছে মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম। তো MDMK এটাও একটা পার্টি, যারা দ্রাবিড়দের ইন্টারেস্ট নিয়ে কাজ করে। আর হচ্ছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া, এটাও একটা পার্টি যারা দ্রাবিড়দের ইন্টারেস্ট নিয়ে কাজ করে। এগুলো সব রিজিওনাল পলিটিক্যাল পার্টি ইন তামিলনাড়ু, দেখে নিও এগুলো। এটা তো নেই এখন, জানি না এখন নতুন করে কেউ নামকরণ করেছে কিনা, বাট এটা আমরা জানি যে পেরিয়ারের সাথে যুক্ত এটা। এরপরে চলে আসো, ম্যাচ করতে বলেছে। নেটে এসেছে 2024 সালে রিসেন্টলি, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, বিনোবা ভাবে, দীনদয়াল উপাধ্যায়। এগুলো আমরা অ্যানালাইজ করেছি, অর্থাৎ স্লোগানসগুলো জানতে চেয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী হবে, এখানে আমরা জানি যে লাল বাহাদুর শাস্ত্রী বলেছে মানে হচ্ছে জয় জওয়ান জয় কিষান হবে, ঠিক আছে, জয় জওয়ান জয় কিষান। ইন্দিরা গান্ধী হবে, আমরা জানি যে গরিবি হটাও, ঠিক আছে, গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। দীনদয়াল উপাধ্যায় ইন্টিগ্রাল হিউম্যানিজমের কথা বলেছিলেন, এগুলো সব পড়িয়েছি তোমাদের। আর বিনোবা ভাবে আমরা জানি যে সেখানে ভূদান মুভমেন্টের সঙ্গে জড়িত। তো স্লোগান বা আইডিয়াগুলো এগুলো হচ্ছে, এগুলোই জেনে নিও। এই মুহূর্তে যেমন হচ্ছে, বা এই মুহূর্তে নয়, অটল বিহারী বাজপেয়ী যেমন হচ্ছে এই যে স্লোগানটা জয় জওয়ান জয় কিষান, এটাকে এক্সটেন্ড করে এই শব্দটাকে অটল বিহারী বাজপেয়ী যেটা করেছে সেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান করেছে, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। তো এই বিজ্ঞান শব্দটিও তিনি কিন্তু জুড়ে দিয়েছেন, ঠিক আছে। তো এইটা আমরা দেখতে পাবো কি যে আবার ওটা অটল বিহারী বাজপেয়ীর সাথে জড়িত। এগুলো দেখে নিও, বারবার পরীক্ষা এগুলো জানতে চাই। এরপরে চলে আসো মহারাষ্ট্রের প্রশ্নে। মহারাষ্ট্র কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। তো সিঙ্গেল পার্টি সিস্টেম পাঞ্জাব, এটা ম্যাচ করছে না, কারণ সিঙ্গেল পার্টি সিস্টেম নেই সেখানে বাই পার্টি সিস্টেম আছে। বিশেষ করে বাই পার্টি সিস্টেম আমরা দেখতে পাবো সেখানে কি, যে সেখানে অকালি দল আছে আর কংগ্রেস আছে। অকালি দল আর কংগ্রেসের মধ্যে বিশাল বড় ফাইট হয় সেখানে। এখন তো সেখানে অকালি দল কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টিও ঢুকে গেছে এবং তারা ক্ষমতাতেই এসেছে, কাজেই সিঙ্গেল পার্টি সিস্টেম তো সেখানে নেই। সেখানে মাল্টি পার্টি সিস্টেম, বাই পার্টি সিস্টেম এগুলো বললে অনেকটা সুইটেবল হতো।
যাই হোক, এটা সেই কারণে ম্যাচ করছে না। টু পার্টি সিস্টেম বললে রাজস্থানের প্রসঙ্গ আসছে, যে হ্যাঁ সেখানেও আমরা দেখতে পাই যে টু পার্টি সিস্টেম বিজেপি এবং সেখানে মোটামুটিভাবে কংগ্রেসই সেখানে কিন্তু ফাইট করছে। মাল্টি পার্টি সিস্টেম যদি বলি তাহলে মহারাষ্ট্র দেখতেই পাচ্ছ, এনসিপি আছে, শিবসেনা আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে আছে। সো মাল্টি পার্টি সিস্টেম। টু পার্টি সিস্টেম যদি বলি মধ্যপ্রদেশ, তাহলে টু পার্টি সিস্টেম মধ্যপ্রদেশ, হ্যাঁ এটাও পারফেক্ট ঠিক। কেন? আর মধ্যপ্রদেশে আমরা বিজেপি আর কংগ্রেসেরই কিন্তু সেখানে ফাইটটা দেখতে পাবো মেইনলি। তাহলে এগুলো কিন্তু একেবারেই ঠিকঠাক আছে, ওটাই ভুল আছে। সিঙ্গেল পার্টি সিস্টেম নয় সেটা, সেখানেও মাল্টি পার্টি বা বাই পার্টি মাল্টি পার্টি, এই মুহূর্তে মাল্টি পার্টি সিস্টেম। সো মাল্টি পার্টি সিস্টেম আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। এরপরে চলে আসো তোমরা, ক্রাইটেরিয়া ফর রিজিওনাল পার্টি টু বি রেকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল পার্টি ইজ। তো ক্রাইটেরিয়া ফর কি? রিজিওনাল পার্টি। রিজিওনাল পার্টি শব্দটি যদিও আমি তোমাদের বলেছিলাম যে রিজিওনাল পার্টি শব্দটি কিন্তু ইলেকশনস কমিশন ব্যবহার করে না। ইলেকশনস কমিশন যে শব্দটি ব্যবহার করে সেটা হচ্ছে আমাদের স্টেট পার্টি, স্টেট শব্দটি ব্যবহার করে। তো যাই হোক, এখানে স্টেট পার্টি হিসেবে উঠে আসতে হলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে টু বি রেকগনাইজড ইন 4 স্টেট, 4টে রাজ্যে তোমাকে স্বীকৃতি পেতে হবে, এটা আমরা জানি। সরি, ন্যাশনাল পার্টি বলেছে। তো ন্যাশনাল পার্টি হিসেবে তোমাকে যদি উঠে আসতে হবে, রিজনাল পার্টিসগুলোর জন্য কি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে? রিজনাল পার্টিসগুলোর জন্য বা স্টেট পার্টিসগুলোর জন্য যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে যে তাদের যদি নিজেদেরকে জাতীয় পার্টির পর্যায়ে উন্নীত হতে হয়, তাহলে 4টে রাজ্যে তাদেরকে কি করতে হবে? তার স্বীকৃতি পেতে হবে। কি স্বীকৃতি পেতে হবে? রাজ্য পার্টির স্বীকৃতি পেতে হবে। 4টে রাজ্যে যদি তারা রাজ্য পার্টির স্বীকৃতি পায়, স্টেট পার্টির যদি রেকগনিশনস পায়, তবেই গিয়ে তারা জাতীয় পার্টির একটা স্বীকৃতি পাবে অটোমেটিক। তো এটা হবে সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে দেখে নাও এখানে কি বলছে। ইন হুইচ জেনারেল ইলেকশনস দ্য প্রিভেইলিং ডমিনেন্ট কংগ্রেস পার্টি লস্ট হাফ অফ দ্য স্টেটস টু দ্য অপোজিশনস। তো 1967-এ আমি তোমাদের বললাম, এর আগেও ক্লাসে একাধিকবার বলেছি, 2024 সালেই এসেছে, দেখতেই পাচ্ছ যে 1967-এ যখন লোকসভা এবং বিধানসভার ইলেকশনস একই সঙ্গে হচ্ছে। মাথায় রাখবে, লোকসভা এবং বিধানসভার ইলেকশনস কিন্তু একই সঙ্গে হতো 1969-এর আগে পর্যন্ত। 1969-এর আগে পর্যন্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনগুলো একই সঙ্গে হতো। তো 67-এ যখন লোকসভা এবং বিধানসভা নির্বাচন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি পদেতে কিন্তু প্রধানমন্ত্রীর পদে তখন কিন্তু ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী অলরেডি 66-এ তিনি লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়াতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার সময় তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। তো রাজ্যসভার সদস্য হিসেবে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন, এটা মাথায় রেখো এটাও। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রধানমন্ত্রী যখন তাকে করা হচ্ছে, সিন্ডিকেট যখন তাকে যখন প্রধানমন্ত্রী করছে, তখন তিনি এই ভাবনা থেকে করছে যে তিনি কাইন্ড অফ, যেটা ওই পরবর্তীকালে দীনদয়াল উপাধ্যায় বোধহয় বলেছিলেন, বা রাম মনোহর লোহিয়া কে বলেছিলেন, গুঙ্গি গুড়িয়া কে বলেছিলেন, গুঙ্গি গুড়িয়া, তো রাম মনোহর লোহিয়া বলেছিলেন গুঙ্গি গুড়িয়া যখন। তো যাই হোক, কংগ্রেসের বেসিক্যালি ভাবনাটা এটাই ছিল যে তারা একজন এইরকমভাবে নেহরু কন্যাকে যদি সেখানে পদে বসিয়ে দেয়, তাহলে কি প্রতিবাদটা একটু কম হবে। আর প্রতিবাদ করার মতো যে লোকটা আছে বেসিক্যালি, বা যার পাওয়ার আছে, যাকে হয়তো সেখানে বসানো উচিত হবে, কিন্তু তাকে পাওয়া ছেড়ে দিলে কংগ্রেসের হয়তো যে সিনিয়র লিডার্সরা আছে তারা হয়তো নিজেরা ক্ষমতা হারিয়ে ফেলবে। তো স্বাভাবিকভাবেই সেখানে, অর্থাৎ মোরারজি দেশাইয়ের কথা বলা হচ্ছে, মহারাষ্ট্রে তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন। তো সেই মোরারজি দেশাইয়ের একটা ক্ষমতা ছিল সেখানে পাওয়ারে বসার, বাট তাকে কেনে সমর্থন করেনি তারা। ইন্দিরা গান্ধীকে সেখানে কিন্তু তারা কিন্তু চেয়ারে বসিয়ে দেয়। ইন্দিরা গান্ধীর যদিও একটা ইচ্ছে ছিল, তিনি মনে মনে সেই ধারণা পোষণ করতেন এবং তাদের কাছে এক্সপ্রেসও করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক। তো স্বাভাবিকভাবে তাকেই করা হয়েছিল এই ভাবনা থেকে যে তাকে পার্টিটারও কন্ট্রোলটা তাহলে তাদের নিজেদের হাতে থাকবে, আর এদিকে প্রধানমন্ত্রীকে দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে, মানে ইন্দিরা গান্ধীকে এরকমভাবে গুঙ্গি গুড়িয়া একজন, তাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সে কী হবে না, তার উপরও কন্ট্রোলটা তারা কিন্তু রাখতে পারবে। কিন্তু সেই গুঙ্গি গুড়িয়া নিজে তো কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু চরিত্র বদলে ফেললো। সে নিজে একেবারে সেখানে কিন্তু বাঘিনীর মতো নিজে ফাংশনস নিতে শুরু করলো, একা হাতে সমস্ত কিছু কন্ট্রোল করতে শুরু করলো, অর্গানাইজেশনসকে পুরো দুমড়ে মুচড়ে একাকার করে দিল। যে অর্গানাইজেশনস বাধ্য হয়ে কিন্তু 1977-এ জনতা পার্টির সঙ্গে মার্চ হয়ে গেল, তারপরেও তারা টিকতে পারলো না, আমরা দেখতে পাচ্ছি নিশ্চিহ্নই হয়ে গেছে। যাই হোক, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেখে নিও ভালো করে। এরপরে চলে আসো পলিটিক্যাল লিডার্স এবং পার্টির একটা ম্যাচ করতে বলেছে, 2024-এই নেটেই দিয়েছে জ্যোতি বসু। তো জ্যোতি বসু তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সিপিআইএম এর মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, দীর্ঘদিন শাসন করেছেন। তো সিপিআইএম-এ এখানে হবে জ্যোতি বসু, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 2000 সম্ভবত তিনি মোটামুটি 2000 সাল পর্যন্ত বোধহয় তিনি শাসন করেছেন, 2001 সাল পর্যন্ত বোধহয় শাসন করেছেন, রাইট।
2001 সাল পর্যন্ত তিনি বোধহয় শাসন করেছেন। জ্যোতি বসু হবে এখানে সিপিআইএম থেকে, ঠিক আছে, যে পার্টিটা 1964-এ তৈরি হলো সেটার কথা বলা হচ্ছে। দীনদয়াল উপাধ্যায় আমরা জানি যে সেখানে তিনি দীনদয়াল উপাধ্যায় কোনটা হবে, দীনদয়াল উপাধ্যায় হচ্ছে জনসংঘ হবে, না বিজেপিও হতে পারে, দীনদয়াল উপাধ্যায় তো বিজেপি হবে। তারপরে দেখো রাজা দীনেশ সিং আর ভগৎ সিং কোশিয়ারি, তো এগুলো এখানে ভগৎ সিং কোশিয়ারি কংগ্রেস পার্টি হতে পারে, D2 না D4 বলছে, তাই তো? এটা ভুল আছে। দীনদয়াল উপাধ্যায়টা জনসংঘ হবে। দীনদয়াল উপাধ্যায় জনসংঘ হবে। B1 A3 C2 C2 রাজা দীনেশ সিং, আর D হচ্ছে 4 ভগৎ সিং কোশিয়ার বিজেপি। ভগৎ সিং কোশিয়ার বিজেপি থেকে বিলং করতো, হতে পারে, এটা একটু দেখতে হবে আমাকে ভগৎ সিং এর ইতিহাসটা, ঠিক আছে। যাই হোক, এগুলো দেখে নিও নিজেরা একটুখানি, একটু এক্সপ্লেনেশনগুলো পরে দিয়ে দেবো এগুলো। এরপরে দেখো এখানে 24-এই এসেছে আবার, এটা নেটে জুনে এসেছে, কার্পুরি ঠাকুর, রাম নরেশ যাদব, রবিশঙ্কর শুক্লা, প্রেম কুমার ধুমাল। তো এগুলো কোন রাজ্যের কে চিফ মিনিস্টার ছিলেন এগুলো জানতে চেয়েছে। এগুলো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হয়ে গেছে, এতটা মনে রাখাটা সম্ভবপর হয় না, কারণ অনেক পুরনো ইতিহাস এগুলো। সো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হয়ে গেছে এই প্রশ্নটা। অনেকগুলো সহজ প্রশ্ন দিয়েছিল এইবার, তার মধ্যে এটা একটা ডিফিকাল্ট প্রশ্ন। যাই হোক, দেখে নিও তোমরা, এটা আলোচনা করেওছি আমরা। হুইচ ইয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডায়েট ইন কাশ্মীর, তো এটা 1953 হবে। 1951-এ, মানে এটাও নেটে এইবারই এসেছে, জুন মাসেই এসেছে, তোমরা জানো, আলোচনাও করেছি আমরা। সো 1951-এ তিনি সেখানে তার জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, আর 1953-তে তিনি কিন্তু মারা যাচ্ছেন। তার একটা রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, সেটা নিয়ে এখন অনেকে ইনভেস্টিগেশন দাবি করেন। যাই হোক, এগুলো দেখে নিও। জম্মু কাশ্মীরে তিনি মারা গেছিলেন, এটাও জেনে নাও, এটাও পরীক্ষা আসতে পারে। ওয়েস্ট বেঙ্গলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে জানুয়ারি 2023-এ এসেছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট রিগার্ডিং দ্য স্টেট পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স সম্পর্কে কোনটা ভুল? তো ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স সম্পর্কে যেটা ভুল সেটা হচ্ছে এটা, দ্য ফার্স্ট স্প্লিট ইন দ্য কমিউনিস্ট পার্টি টুক প্লেস ইন 1969। নো, ইট ইজ নট 1969, বাট it was in 1964 when CPI was divided into two parts, CPI and CPIM. So the correct answer is 1964, not 1969. অ্যান্ড বাকিগুলো দেখে নাও এখানে, বাকিগুলো হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের সম্পর্কে সঠিক তাহলে বলেছে কি, অতুল কোহলি রেফার্স টু দ্য পিরিয়ড 1967 to 1977 অ্যাজ দ্য ডিকেড অফ কেওস। তো ঠিক আছে, এটা ডিকেড অফ কেওস হিসেবেই সেটাকে দেখিয়েছিলেন 1966 থেকে 77 পর্যন্ত। কেন? তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যে 66 থেকে 77 পর্যন্ত আমরা জানি যে সেখানে একটা মানে সেখানে সরকার ভাঙা গড়ার একটা খেলা চলছিল, এক প্রকার সরকার ভাঙা গড়ার খেলা চলছিল। সেখানে দেখবে সেখানে প্রথমবারের মতো দেখবে যে নন কংগ্রেস গভর্নমেন্ট পাওয়ারে আসছে। তো স্বাভাবিকভাবে একটা কেওস তো চলেছিল, বিজেপির সঙ্গে কংগ্রেসের বিজেপি বলছি, জনতা পার্টির সঙ্গে কংগ্রেসের কিন্তু একটা ঠেসাঠেসি চলছিলই। তো এই সময়গুলোতে আমরা দেখতে পাবো এইগুলো, 1977 বলেছে, তো জনতা পার্টি তো অনেক পরে, 77 পর্যন্ত এটা আরও অনেক সমস্যা চলছিল। সেখানে তোমরা দেখবে যেসব ওই আন্দোলনগুলো হয়েছে, সেখানে 69 পর্যন্ত তোমরা দেখবে সেখানে ওই ইয়েগুলো হয়েছে, নকশালবাড়ি মুভমেন্ট হয়েছে, এই ধরনের ল্যান্ড রিফর্মের দাবিও জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে, এই সমস্ত দাবিগুলো উঠে আসছিল। তো এগুলো নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে। তো অতুল কোহলি এগুলোকে এইভাবে দেখিয়েছেন। এরপরে কি বলছে, অপারেশন বার্গা অ্যান্ড রিভাম্পিং অফ দ্য পঞ্চায়েতস ওয়ার দ্য কি রিজনস ফর দ্য ডমিনেশনস অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। যে হ্যাঁ, অপারেশন বর্গা তারা চালিয়েছিল, অর্থাৎ বর্গা জমি, অপারেশন বর্গা অ্যান্ড রিভাম্পিং। অপারেশন বর্গা হচ্ছে এটাই, যে কনসেপ্টটা হচ্ছে এটাই যে যদি তুমি দীর্ঘদিন ধরে মোটামুটি 12-13 বছর বোধহয়, যে যদি তুমি কোনো একটা জমি চাষ করছো তাহলে জমির মালিকানাটা তোমার, কাইন্ড অফ এই ধরনের। তো আমার যে নানিমা আছে, সে নানিমারও হচ্ছে কিন্তু জমি, যে এরকম 6 বিঘে জমি যেটা ছিল, তিনি অন্যকে চাষ করতে দিতেন। তিনি যেহেতু তিনি একটা বড় ঘরের একটা কি বলবো যে বড় পরিবার থেকে বিলং করতেন, কিন্তু এক বাবার এক মেয়ে ছিলেন। কিছু আমাদের মুসলিমদের মধ্যে আবার নিয়ম হচ্ছে যে যদি তোমার ছেলে না থাকে, যদি একমাত্র মেয়ে থাকে, তাহলে তোমার সম্পত্তির অর্ধেকটা পেয়ে যাবে কারা? অর্ধেকটা পেয়ে যাবে তোমার হচ্ছে মানে আমার কাজিনসটা পেয়ে যাবে। ধরে নাও আমার বাবার কোনো ছেলে নেই, মেয়ে আছে, শুধু একটাই মেয়ে আছে বা দুটো মেয়ে আছে, যাই হোক মেয়ে আছে, ছেলে সন্তান নেই, তাহলে আমার বাবার সম্পত্তিগুলো আমার কাজিনসরা পেয়ে যাবে, অর্ধেক কাজিনসরা পাবে, অর্ধেক হচ্ছে কিন্তু সেখানে
মানে তার সন্তান পাবে। তো এই ধরনের একটা কনসেপ্ট সেখানে রয়েছে। তো যাই হোক, এই কারণে দেখবে সম্পত্তিগুলো কি করা হয়, যে ছেলেদেরকে ওই ওই যেখানে জমি জায়গা আছে সেখানকার আশেপাশের মানুষদেরকে বলেছিল চাষবাস করে তুমি সেখান থেকে আমাকে কিছু অংশ দেবে, তুমি কিছুটা নেবে, যেটাকে ওই ইয়ে বলা হয় যে ওই ভাগ চাষি বলা হয়। তো ভাগ চাষির কনসেপ্ট ছিল। তো এই দীর্ঘদিন ধরে যেহেতু চাষ করছিল, সেই গিয়ে কাগজপত্র বের করে বর্গা বসিয়ে দেয় এবং আলটিমেটলি সেই জমি ফিরে আর পাওয়া যায়নি, অনেকগুলো জমি ফিরে পাওয়া যায়নি এরকমভাবে। সো এখনও মানে তাদের কাছে, তাদের কন্ট্রোলে রয়ে গেছে মোটামুটি ধরে নাও যে 120 শতক জমি তাদের, 100 শতক জমি, যেটাকে 1 একর বলা হয়, 1 একর জমি তাদের কন্ট্রোলে এখনও রয়ে গেছে, সেটাকে উদ্ধার করা যায়নি। যাই হোক, এগুলো এখানে পাবে। এগুলো হচ্ছে অপারেশন বর্গা। এবং পঞ্চায়েতের যে সমস্ত এক্সটেনশনস তারা করেছিল পঞ্চায়েত ব্যবস্থাকে, জানো তোমরা যে 1992-তে হয়তো আমাদের গিয়ে কি হচ্ছে 73rd এবং 73rd অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে পঞ্চায়েত রাজ সিস্টেম আসছে। বাট পশ্চিমবঙ্গে এই পঞ্চায়েত রাজ সিস্টেম অনেক আগেই এসেছিল, অনেক আগে। সো এগুলো আরও অনেক কি করেছিল না, এগুলো আরও অনেক পশ্চিমবঙ্গে বামপন্থীদের শক্তিশালী করেছিল, সংগঠনটাকে শক্তিশালী করেছিল, তাদের পাওয়ারটাকে শক্তিশালী করেছিল। দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1998, এটা ঠিক, আমরা তো আলোচনা করছি 3 দিন ধরে। পরের প্রশ্ন দেখো, 54 নাম্বার কোয়েশ্চেন্স। ওয়ান অফ দ্য ফলোয়িং, কি বলছে, অফ দ্য ফলোয়িং পার্টিস অল এক্সেপ্ট ওয়ান ক্লেইমস টু হ্যাভ দেয়ার রুটস ইন দ্য সোশ্যালিস্ট ট্র্যাডিশনস অফ ইন্ডিয়ান পলিটিক্স, আইডেন্টিফাই দ্য এক্সেপশনস। তো কি বলছে, অল এক্সেপ্ট ওয়ান ক্লেম টু হ্যাভ দেয়ার রুটস ইন দ্য সোশ্যালিস্ট ট্র্যাডিশন, অর্থাৎ সমাজতান্ত্রিক যে ধারা ছিল সে সমাজতান্ত্রিক ধারার মধ্যে 3টে পলিটিক্যাল পার্টির এখানকার কিন্তু একটা ইতিহাস আছে, বাকি একটা নেই। তো বাকি যার নেই সেটা হচ্ছে বহুজন সমাজ পার্টি। কেন? কারণ এদের জন্মটা হয়েছে সোশ্যাল জাস্টিসের জন্য, এদের আম্বেদকরের ভাবনা থেকে জন্ম হয়েছে। আম্বেদকর কিন্তু সোশ্যালিস্ট, তিনি কিন্তু অত্যধিক বেশি আমরা বলতে পারি যে আম্বেদকর 1954-এর দিকে যখন তার পার্টিটা লঞ্চ করছেন তখন কিন্তু তিনি কিন্তু আমেরিকাপন্থী ছিল, এটা মাথায় রেখো, তোমরা দেখবে একটু গুগল করে, আমেরিকাপন্থী ছিলেন তিনি, আমেরিকার দিকে একটু সমর্থন তার ছিল। কিন্তু বাকিগুলো আবার তোমরা দেখবে যে সেখানে সোশ্যালিস্টপন্থী ছিল, বাকি পলিটিক্যাল পার্টিসগুলো একটু সোশ্যালিস্টপন্থী ছিল, তাদের দিকে প্রবণতাটা বেশি ছিল। অর্থাৎ আমেরিকার পন্থী হয়ে এখানে তিনি চেয়েছিলেন লিবারালাইজেশনস করতে, মডার্নাইজেশনস করতে, অনেক সায়েন্টিফিক এডুকেশনস নিয়ে আসতে, লিবারালাইজেশনস করতে, এই সমস্ত ভাবনাগুলোর উপর তার একটা জোর ছিল এবং তিনি চেয়েছিলেন এগুলোর মধ্যে দিয়েই ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে, তার একটা নিজের মতো যুক্তি তিনি সাজিয়েছিলেন। বাট এগুলো আমরা দেখতে পাবো। তো বহুজন সমাজ যে পার্টি, সেই বহুজন সমাজ পার্টি কাশিরাম যেটা প্রতিষ্ঠা করেছিলেন, তার কিন্তু এই রকমের সোশ্যালিস্ট ট্র্যাডিশন খুঁজে আমরা পাই না। কিন্তু সমাজবাদী পার্টি সমাজের কথা বলছে, বুঝতে পারছো, সোসাইটি, সোশ্যাল একটা ইকুয়ালিটির বিষয়গুলোকে প্রমোট করবে। রাষ্ট্রীয় জনতা দল, যেটা তোমাদের বললাম যে সেটাও ওই রাষ্ট্রীয় জনতা দল, RJD, যেটা ওই আর লালু প্রসাদ যাদব যেমন একটা বড় লিডার হয়ে আসে, বিহারে বড় একটা লিডার হিসেবে উঠে আসে যখন ওই জয়প্রকাশ নারায়ণ মুভমেন্ট করছে 1974-এ, এবং ওই মোটামুটি 90s-এর দশকে এসে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পলিটিক্যাল পার্টিও ফর্ম করছেন, সম্ভবত 99 বোধ হয়, 99 বা 98 এরকম কিছু একটা হবে, কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, আমি ভুলছি আবার। আর জনতা দল ইউনাইটেড এইরকম 90s-এর দশকে এরও জন্ম হয়েছে। তো এরা প্রত্যেকেই সোশ্যালিস্ট কতগুলো ট্র্যাডিশনস নিয়ে এরা কিন্তু এসেছে। এরা দেখবে এই সমাজের মধ্যে ইকুয়ালিটি নিয়ে আসার কথা বলে, কাস্ট সিস্টেমটিকে এরাও কিন্তু প্রমোট করে। তো যাই হোক, এদের সঙ্গে একটা সোশ্যালিস্ট ট্র্যাডিশনস আছে, বাট ওদের সঙ্গে সেই সোশ্যালিস্ট ট্র্যাডিশনসটা তোমরা পাবে না। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এরপরে তোমরা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কোয়েশ্চেন্সটা ভীষণই ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটা গভীরে গিয়ে পড়তে হবে তবেই পাবে। যাই হোক, একটা দুটো ওইরকম কোয়েশ্চেন্স থাকে। নেটে এসেছে দেখো, শিফট 2-তে 2023-এ এসেছে, কি বলছে, হুইচ ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি রেকগনাইজড অ্যাজ আ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ফ্রম দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়া। তো নর্থ ইস্টার্ন পলিটিক্যাল পার্টি যারা প্রথম জাতীয় পার্টির মর্যাদা পেয়েছিল, সেটা তোমাদের আমি বলেছিলাম এর আগে, সেটা হচ্ছে NPP, ন্যাশনাল পিপলস পার্টি। যে ন্যাশনাল পিপলস পার্টি, যাদের সিম্বলটা হচ্ছে বই, তো যাদের 2013 সালে জন্ম হয়েছে যাদের, যে পার্টিটার, তো এদের কথা তোমাদেরকে বলেছিলাম। তো এই NPP জাতীয় পার্টির মর্যাদা পেয়েছে, ভালো করে দেখে নিও। ঠিক আছে, ন্যাশনাল পিপলস পার্টি। এরপরে দেখো মানে এই মুহূর্তে যে 6টা পলিটিক্যাল পার্টি আছে জাতীয় পার্টি, তাদের মধ্যে ওরা একটা। তারপরে দেখো কি বলছে এখানে, 56, দ্য পার্টি ফর্মড বাই সুভাষচন্দ্র বোস ইজ নোন অ্যাজ, এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সে এসেছে, মাস্টার্সের এন্ট্রান্স 2024-এই এসেছে, মানে এইবারই এসেছে। তো সুভাষচন্দ্র বোস যে পলিটিক্যাল পার্টিটি ফর্ম করেছিলেন সেটা ছিল ফরওয়ার্ড ব্লক, এটার নাম ছিল ফরওয়ার্ড ব্লক, যার হচ্ছে সিম্বল, দেখবে তোমরা তাদের পতাকায় লায়ন সিম্বল থাকে, তো সিম্বলটা হচ্ছে এদের লায়ন। ঠিক আছে, এটা দেখে নিও। এরপরে চলে আসো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য রিজিওনাল পার্টি
রিজিওনাল পার্টি কোনগুলো? তিনটেই, এডিএমকে, তেলুগু দেশম পার্টি আর শিরোমণি আকালি দল। এরা তিনটেই হচ্ছে এডিএমকে তামিলনাড়ুর পার্টি, তেলুগু দেশম পার্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশের পার্টি, শিরোমণি আকালি দল পাঞ্জাবের পার্টি। তো তিনটেই হচ্ছে কিন্তু রিজিওনাল পলিটিক্যাল পার্টি, এগুলো দেখে নিও। এরপরে দেখো এখানে কি বলছে 58-এ, দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। তো পিডিপির যিনি হচ্ছেন কারেন্ট প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মেহবুবা মুফতি। এই মেহবুবা মুফতি কিন্তু জম্মু কাশ্মীরের প্রথম মহিলা কোনো মুখ্যমন্ত্রী। জানো তোমরা যে কোনো ধর্মেই কাইন্ড অফ বলতে পারো যে মহিলাদের অবস্থানটা হচ্ছে যে সেকেন্ড সিটিজেন হিসেবে তাদেরকে কনসিডার করা হয়েছে, বাট মেহবুবা মুফতি সেখানে কিন্তু তাদের বাবার যেহেতু একটা বড় ইতিহাস আছে, তো সেই ইতিহাসটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু সেখানে কি হতে পেরেছেন, তার পার্টিটার কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পেরেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। ঠিক আছে, দেখে নিও এটা। 59 নম্বর কোয়েশ্চেন দেখো, জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এসেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ব্যান্ড পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া। তো ব্যান্ড পলিটিক্যাল পার্টি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মাওবাদী, যারা মাওবাদী অর্থাৎ যারা অস্ত্র হাতে নিয়ে জঙ্গলে গিয়ে অস্ত্র লড়াই করে, যাদেরকে মাওবাদী বলা হয়। তো মাওবাদী হচ্ছে এরা হচ্ছে এই রাজনৈতিক দলটিকে যারা সমর্থন করে তাদেরকে মাওবাদী বলা হয়। তো এদেরকে সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ব্যান করে দেওয়া হয়েছে, 2012-13 সাল নাগাদ এদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এরা বেসিক্যালি দেখবে ওই যে জঙ্গল এরিয়াগুলোতে এরা লুকিয়ে থেকে আন্দোলন করে, এরা লড়াই টড়াই করে হাতে অস্ত্র নিয়ে। অস্ত্র পায় কোথা থেকে এখন সেটাই বড় প্রশ্ন, বাট হ্যাঁ এগুলো করে। হাত ঘুরিয়ে বিভিন্ন ওই নেপাল হয়ে বাংলাদেশ হয়ে সব আসে, যদিও এইভাবেই পায়। তো দেখবে তোমরা যে পশ্চিমবঙ্গের এই যে ঝাড়গ্রামের এরিয়া, মেদিনীপুরের এরিয়া, এগুলোতে তোমরা পাবে। আর তারপরে তোমরা উড়িষ্যাতে পাবে, তাহলে অন্ধ্রপ্রদেশে পাবে, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা এদের কিন্তু একটা অস্তিত্ব দেখতে পাবে, একটা বড় প্রভাব আছে এই জঙ্গলমহল এরিয়াতে। এরপরে চলে আসো 60 নম্বর কোয়েশ্চেন্স, কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং রিজিওনাল পার্টিস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ডিএমকে, শিরোমণি আকালি দল, টিডিপি, বিজু জনতা দল। তার ডিএমকে আমরা জানি 1949 তৈরি হয়েছে, তাই না, সিএন আন্নাদুরাই তৈরি করেছে। শিরোমণি আকালি দল আমরা জানি যে সেটা 1920-তে তৈরি হয়েছে। টিডিপি, তেলুগু দেশম পার্টি আমরা 1982-তে তৈরি হতে দেখছি। আর বিজু জনতা দল বিজু জনতা দল, এটা সেভ করতে ভুলে গেছি তাই আসেনি। বিজু জনতা দল আমরা দেখতে পাচ্ছি 1990 কত সম্ভবত 1997 তৈরি হয়েছে। সো এগুলো দেখে নিও, এগুলো সব সিকোয়েন্সে নিজের মতো করে নিও। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, এটাও ক্রোনোলজিক্যালি সাজাতে বলছে। নেটেই এসেছে 2023 জুনে, সমাজবাদী পার্টি, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, শিবসেনা। সমাজবাদী পার্টি আমরা কখন প্রতিষ্ঠা হতে দেখছি, 1987 হবে, কত দেখো তো, লিখেছি 1992-তে। 1992-তে হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে তোমাদের একাধিকবার বলেছি 1980-তে। সিপিআইএম এর কথা একাধিকবার বলেছি 1964-এ। ঠিক আছে, ওই ইন্দো চায়না ওয়ার যখন 62-তে হচ্ছে, তারপরে তাদের মধ্যে কনফ্লিক্ট দেখা দিচ্ছে, কেউ সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করছে, কেউ চায়নাকে সমর্থন করছে। তো স্বাভাবিকভাবেই সেখানে দ্বন্দ্বের ফলে আমরা দেখতে পাচ্ছি পার্টিটা ভাগ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে। আর শিবসেনা আমরা তো আলোচনা করেছি এর আগে, শিবসেনা 1996-এ তৈরি হয়েছে। শিবসেনা বাল ঠাকরে তৈরি করেছিল, শিবসেনা বাল ঠাকরে তৈরি করেছিল। যদিও শিবসেনার মানে বাল ঠাকরের ছেলে যে এখন উদ্ধব ঠাকরে, তার হাতে এই পার্টিটার কন্ট্রোল আর নেই। এই পার্টিটার মেজরিটি কন্ট্রোল চলে গেছে কার হাতে, এটা যে কি নাম বলেছিলে গতকাল তোমরা, নামটা ভুলছি, যে একনাথ শিন্ডে। তো একনাথ শিন্ডের কাছে চলে গেছে এই কন্ট্রোলটা। একনাথ শিন্ডে এখন এই নামটা ধারণ করছে। আর আমরা জানতে পাচ্ছি এখন যে ওই শিবসেনার সাথে ব্র্যাকেটে এখন বাল ঠাকরে লিখতে হচ্ছে তাদেরকে, এই যার বাল ঠাকরের ছেলেকে। তো এইরকমভাবে আমরা একটা ফ্র্যাকশন সেখানে দেখতে পাচ্ছি। লাস্ট শিবসেনা কিন্তু লক্ষ্মীকান্তের কইতে 66 আছে। 66? ও না, 66ই হবে, এটা 96 তো হবে না। বাল ঠাকরে তো অনেক পুরনো, এটা আমি টাইপ করতে ভুল করেছি, তাই বলি এত পুরনো কী করে হয়, এত পুরনো হবে না, মানে এত লেটেস্ট হবে না, পুরনোই হবে। ভুল করেছি, আমি টাইপ করতে ভুল করেছি। ঠিক আছে। ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিস আর রেকগনাইজড বাই, তো ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া, এটা বিহারে 2024 সালে এবারই এসেছে, বিহারের টেটে এসেছে প্রশ্নটি। ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু সিম্বলগুলো দেয় বা তাদের স্বীকৃতি জানায়, অর্থাৎ তুমি রাজনৈতিক দল কি দল নও, এটার স্বীকৃতি তোমাকে ভারতের নির্বাচন কমিশন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তুমি নিজেকে রাজনৈতিক দল হিসেবে দাবি করতে পারবে না। তো রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তোমাকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে এবং তাদের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হবে।
সো এই গেল আমাদের পলিটিক্যাল পার্টি থেকে প্রশ্নগুলো। নেট থেকে আরও অনেক প্রশ্ন এইরকম আছে, সিকোয়েন্সে সাজাতে দিয়েছে। নেটের কোয়েশ্চেন্সগুলো ডান দিক বাঁ দিক মেলাতে দিয়েছে, সিকোয়েন্সে সাজাতে দিয়েছে, এই ধরনের কোয়েশ্চেন্স আরও অনেকগুলো আছে, যেহেতু ওগুলো সেগ্রিগেট করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত আমার পক্ষে, তাই ওগুলো দিইনি। কিন্তু তাও নেটের মোটামুটি প্রশ্ন তোমরা পলিটিক্যাল পার্টি থেকেই মোটামুটি ধরে নাও 12-13টাতে প্রশ্ন, বোধহয় 12টা না হলো 8-9টা কোয়েশ্চেন তো পেয়েছো। নেটেই শুধু জানতে চেয়েছে সেগুলো। সো নেটে কিন্তু সিকোয়েন্সে বেশিরভাগ জানতে চায়, কোন পার্টির কোন লিডার, কে লিডার সেটা জানতে চায়, কোন পার্টি কোন রাজ্যে ক্ষমতায় আছে সেটা জানতে চায়, কবে প্রতিষ্ঠা হয়েছে এগুলো জানতে চায়। এই বেসিক জিনিসগুলোই দেখে যাও, পরীক্ষায় একটাও বাদ যাবে না, সব কমন পাবে। কাজে আমি তো বাকি রাখিনি কিছু, তাই না? তো কাজে সব কমন পাবে। র্যান্ডামলি কোয়েশ্চেন সলভ করে দেখবে, মাঝে মাঝে হয়তো এগুলো চলে আসবে তোমাদের, যেগুলো আমি এখানে দিইনি সেগুলো হয়তো আসবে। যাই হোক, এতে করে তোমরা আশা করি তোমাদের যে এই পার্টটি থেকে যেই সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সবই কমন পাবে। বোঝা গেছে? কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, কোনো অভাব, কোনো সাজেশন থাকলে বলতে পারো। ক্লিয়ার হয়েছে? ওকে, ইপসিতা বোঝা গেছে? সায়ন্তন ঠিক আছে? সায়ন্তন সলভ করোনি তো এখন? স্যার কালকে আমার একটা গানের রিহার্সাল পড়ে গেছিল, সেই কারণে জয়েন করতে পারিনি। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা করো। হ্যাঁ, মন দিয়ে। পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, তোমাকে কিন্তু মাস্টার্সের আগে নেট সেট লাগাতে হবে, নইলে কিন্তু পিএইচডি পাওয়া ডিফিকাল্ট হবে। মাথায় রেখে পড়াশোনা করো, ঠিক আছে? আর বলো, সমৃতা ঠিক আছে? শোভনদেব? হ্যাঁ স্যার। ওকে। আর শ্রেয়া আছো? হ্যাঁ ঠিক আছে। শ্রেয়সী? হ্যাঁ স্যার ঠিক আছে। আর নাজমুন্নেশা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দীপিকা দাস? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। আর কে বাকি থাকলে? একতা? হ্যাঁ বুঝেছি। সোহিনী? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট আমরা আলোচনা করব আমাদের একেবারে এবার প্রথম টপিকে চলে আসবো আমরা আগামীকাল। প্রথম টপিকটা হচ্ছে ইকোনমি রিলেটেড একটা টপিক আছে, ডেভেলপমেন্টাল রিলেটেড, ইকোনমি রিলেটেড টপিক আছে, সেটা আলোচনা করব। সেখান থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষায় জানতে চায়, তো সেই পার্টটা আমরা ধরবো। ওটা হয়তো একদিনে শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আছে? অনেক বড় পার্ট যদিও, বা না হলে দুটো ক্লাস হবে, অসুবিধা নেই। অনেকগুলো টপিক আছে সেখানে, কিন্তু দুটো ক্লাসেই এনাফ। তো দুটো ক্লাসে সেটা হলে আবার পরে আমরা সেখান থেকে কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে নেব। কোয়েশ্চেনগুলো অলরেডি ওয়েবসাইটে রয়েছে, তোমরা দেখতে পারো। আরও অনেক অ্যাড করতে হবে যদিও, অনেকগুলো আছে সেখানে, বাট এগুলো করো, ঠিক আছে? এটা সমৃতা এই পার্টটাতে ভালো করে ধ্যান দেবে। এই পার্টটা থেকে প্রচুর প্রশ্ন কিন্তু সিবিটিতে আসছে, দেখলে পলিটিক্যাল পার্টি থেকে এই প্রচুর প্রশ্ন কিন্তু সিবিটিতে এসেছে, কাজে ভালো করে ধ্যান দেবে, ঠিক আছে? সমৃতা বলো। দীপিকা কি বলছো? বলছিলাম আমাদের ওই যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এই পার্টগুলো থেকে তো প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, রিজিওনালিজম ওটাতেও আসবো। রিজিওনালিজমের পার্ট ওটাতেও আসবো। বড় বড়গুলোই ধরবো আগে, ঠিক আছে? ছোটো ছোটোগুলো পরে হবে, বড় বড়গুলোই ধরবো, কারণ ওখান থেকে বেশি প্রশ্ন আসে। সো ওটা হয়ে গেলে তারপরে রিজিওনালিজমটা ধরবো, কারণ ওটা অনেকটা কমন পাওয়া যায় সেখান থেকে, এবং খুব সহজ প্রশ্ন সব, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক, যেটা হচ্ছে স্টেট ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, চলো, বাই, গুড নাইট। বাবা বলো। বলছি গ্রুপে আজকে দেওয়া হয়েছিল যে এক্সাম হবে না, তো ওইটা একবার ক্লিয়ার করে দাও না। কি হবে না? রিলেট হবে না বলছে, যে ওই একটা যে দিয়েছিল না আজকে একজন গ্রুপে, তো ওটা হবে কি হবে না সেটা তুমি একটু ক্লিয়ার করে দাও না। একটা নিউজ চ্যানেল দেখলাম বলছে যে হবে না, কিন্তু আর কোনো চ্যানেলে কিছুই পাচ্ছি না। চ্যানেল দেখতে যাবি কেন? সরাসরি প্রাইমারি খবর পড়, চ্যানেলের উপর নির্ভরশীল হচ্ছিস কেন? সরাসরি প্রাইমারি খবর পড়, সুপ্রিম কোর্ট কি বলেছে, তাদের একটা অথেন্টিক একটা লাইভ ল বলে যে চ্যানেল। স্যার আমি যেটা দেখলাম মানে কয়েকজন স্টুডেন্ট অ্যাপিল করেছে যাতে এই রিএক্সামটা না হয়, তার উপর সুপ্রিম কোর্ট এটা মানে এই এটা ক্যান্সেল করে দিয়েছে, বলেছে যে যেটা এনটিসি থেকে যেটা বলা হয়েছে রিএক্সাম 21 এটা নেওয়া হবে। ওটাই তো। আর আবার নতুন করে কি শুনতে চাইছিস ব্যাখ্যা? বুঝতে পারিস নি? আমি ওটাই পড়েছি। এটা পড়ে তুই বুঝতে পারিস নি?
এখন লাইভ নিউজে বলছে যে এক্সামটা হোল্ড হয়ে গেছে, কিন্তু আমি এবিপি বা আরো কতগুলো চ্যানেলে খুঁজলাম তো সেখানে কিছুই নেই। তাই জন্য বুঝতে পারছি না যে আখিরকার ব্যাপারটা কি। ভালো করে পড়িসনি তাই বুঝতে পারিস নি। ভালো করে আগে পড়তে হবে কি বলেছে, তবে গিয়ে বুঝতে পারবি। ভালো করে না পড়লে বুঝতে পারবি না। দীপিকা শেয়ার করেছিল, বলো দীপিকা কি বোঝাতে চেয়েছো ওখানে, কি বলেছে, কি বুঝেছো তুমি, কি শেয়ার করেছো, কেন শেয়ার করেছো? হ্যাঁ স্যার, ওটা তো লেখা ছিল তো যে মানে যেটা ওই মানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 21 তারিখ থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা, এক্সামটা হওয়ার কথা সেটা হবে, ওই মানে যেটা ঠিক করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। সেটাই বলেছে, সহজ কথা। অর্থাৎ কিছু স্টুডেন্টস এবং হচ্ছে একটি কোচিং সেন্টারের ওনার, সে কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল। তার দাবি ছিল এটাই যে পরীক্ষাটিকে ক্যান্সেল করে, যে পরীক্ষাটি নিল আমাদের এনটিএ, সেই পরীক্ষাটিকে ক্যান্সেল করে নতুন করে আগস্টে যে পরীক্ষাটি নিচ্ছে, সেই পরীক্ষাটি রিটেস্ট যেটাকে বলা হচ্ছে, রিটেস্ট যেটা নিচ্ছে, তো সেই মানে যেহেতু ওটা বাতিল হয়েছে তাই এটা নতুন করে রিটেস্ট নিচ্ছে। তো রিটেস্ট যেটা নিচ্ছে সেটা বাতিল করা হোক। কেন বাতিল করা হোক, এবং বাতিল করে কি করা হোক, যে রেজাল্টটি মানে মানে যেই পরীক্ষাটি হয়েছে অলরেডি, যেটা বাতিল করে দেওয়া হয়েছে, সেটা রেজাল্টটা ডিক্লেয়ার হোক। বাতিল না করে তাহলে সেটাকে আবার রেজাল্টটাকে ডিক্লেয়ার করা হোক। কেন, কিসের ভিত্তিতে, ওদের অভিযোগ দাবি কী ছিল, ওদের অভিযোগ কী ছিল? অভিযোগ এটাই ছিল যে সিবিআই তো অলরেডি বলেছে যে তারা প্রাইমা ফেসিতে কিছু খুঁজে পায়নি তারা, বা ইনভেস্টিগেশনে তাদের যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে তারা কিছু খুঁজে পায়নি। যেটা ছড়িয়েছিল, যেটার ভিত্তিতে আসলে এই পরীক্ষাটিকে বাতিল করা হয়েছিল, সেটা হচ্ছে একটা ফেক নিউজ। ফেক নিউজে দাবি করা হয়েছিল এটাই যে পরীক্ষার প্রশ্ন নাকি লিক হয়ে গেছে, কিন্তু সিবিআই বলেছে পরীক্ষার প্রশ্ন লিক হয়নি। আসলে যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি ফেক নিউজ। তো ফেক নিউজের উপর নির্ভর করে যেহেতু এখন সরকার বা ওই এনটিএ যেহেতু পরীক্ষাটা বাতিল করে দিয়েছে, তাহলে ফেক নিউজের উপর বাতিল হয়ে গেলে, ফেক নিউজের উপর নির্ভর করে পরীক্ষা বাতিল হয়ে গেলে, তাহলে তো আর নতুন করে পরীক্ষা নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাহলে পরীক্ষাটা নেওয়া হোক, পরীক্ষাটা তাহলে নেওয়া হোক, পরীক্ষাটা তাহলে বাতিল করা হোক, আগের রেজাল্টই তাহলে ডিক্লেয়ার করা হোক, নতুন করে কেন পরীক্ষা নেওয়া হবে, এটাই ওদের দাবি ছিল। এবং এরা এটাও বলেছিল যে আগামী দিনেও যখন পরীক্ষা নেবে বা এবং এটাও যেহেতু এক প্রকার এখনও ইনভেস্টিগেশনের পর্যায়েই রয়েছে, মানে ইনিশিয়ালি সিবিআই এটা বলেছে যে তারা কিছু খুঁজে পায়নি, যেটা পেয়েছে সেটা হচ্ছে ফেক নিউজ। তাহলে এদের বক্তব্য হচ্ছে এটাই, এদের এটাও বক্তব্য হচ্ছে যে এখনও কেসটা ইনভেস্টিগেশন চলছে, সিবিআই ইনভেস্টিগেট করছে। তাহলে ইনভেস্টিগেট করা কেসের উপর কিভাবে এখনও পরীক্ষা নিতে পারে, কোন যুক্তিতে পরীক্ষা নিতে পারে, কোন যুক্তিতে পরীক্ষা নিতে পারে? পরীক্ষা তো তখন নেবে যখন এটা পরিষ্কার হওয়া যাবে যে হ্যাঁ কোয়েশ্চেন লিক হয়েছে। কিন্তু তুমি বলছো কোয়েশ্চেন্স লিক হয়নি, কিন্তু ইনভেস্টিগেশনও এখনও শেষ হয়নি, ইনভেস্টিগেশনও চলছে। ইনভেস্টিগেশন চলছে, ভালো, ইনভেস্টিগেশন চলুক, ইনভেস্টিগেশন চলুক, কিন্তু সিবিআই এসে বলুক যে যদি লিক হয়ে থাকে তাহলে কোন প্রশ্নগুলো লিক হয়েছে, জেনারেল পেপার হয়েছে নাকি সাবজেক্টের পেপার হয়েছে, সাবজেক্ট হলে কোন সাবজেক্ট হয়েছে, জেনারেল পেপার হলে বা সাবজেক্ট হলে কোন শিফটের পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে, কারণ 2টো শিফটে পরীক্ষা হয়েছে, এটাও তাদের দাবি ছিল। জানি না 2টো শিফটে হয়েছে কিনা, আমি তো দেখলাম একটাই হলো। তো তাতে করে কি হবে, তাতে করে পরিষ্কার হওয়া যাবে যে যদি লিক হয়ে থাকে তাহলে সেই পার্টটাই, সেই সাবজেক্টটাই বা সেই পেপারটাই পরীক্ষা নেওয়া হবে, সবগুলো নেওয়ার দরকার নেই। তো সেটাও তারা ক্লিয়ার করছে না, তারা বলছে ইনভেস্টিগেশন চলছে এদিকে, আর এদিকে ইনভেস্টিগেশন শেষ হয়নি, তারপরও সরকার এসে এনটিএ পরীক্ষা নিচ্ছে। তো এতে করে এনটিএর উপরে মানুষের যে আস্থা ভরসা সেটা কিন্তু উঠে যাচ্ছে, ছেলেমেয়েরা ভরসা করতে পারছে না। তো 15-16 জন সেখানে একটা পিটিশন দাবি করেছে, আর একজন কেস করেছে, 15 জন 16 জন সেটাকে সাপোর্ট করেছে, করে তারা এখানে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে এখন এটাই বলেছে যে পরীক্ষা নেওয়ার এই প্রসেসটা অনেকটা এগিয়ে গেছে, পরীক্ষা নেওয়ার এই প্রসেসটা আগস্টে যেটা হবে সেটা অনেকটা এগিয়ে গেছে, পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে আর পরীক্ষাটাকে বাতিল করা যায় না। তার কারণ হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে এটাই যে অনেক সময় এটা হয় যে মানে তাদের বক্তব্য হচ্ছে যে কেউ পারফেক্ট নয়, অনেক সময় এই ধরনের ভুলভ্রান্তি কিছু হতেই পারে, তো মানুষ মাত্রায় ভুল হবে এই ধরনের একটা আর্গুমেন্ট সেখানে দিয়েছে, কাজে ভুল হতেই পারে। তো সরকার এনটিএ যেমন নতুন করে পরীক্ষা নিতে চাইছে, তো নিতে দাও,
সমস্যার কিছু নেই। এবং তারা এটাও বলেছে যে কেসটা মাত্র 15 জন 16 জন মিলে করেছে, কিন্তু পরীক্ষা দিয়েছে সেখানে 20 লাখ 23 লাখ স্টুডেন্ট। তো 20 লাখ 23 লাখ স্টুডেন্ট যখন আর কেসে কোর্টে আসেনি, 15 জন 16 জনের কথা শুনে কেসটাকে আমি পরীক্ষাটাকে বাতিল করে দেবো, সেটাও হয় না। এবার আমার অভিযোগ অনেকগুলোই আছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের বিরুদ্ধে, যেটা একেবারে যুক্তিসম্মত, ডিনাই করার জায়গা হয়তো তারা পাবে না, বাট হ্যাঁ ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে, মেনে নিতে হবে আমাদেরকে। আমি সেগুলো আর এখন রিপিট করছি না, সেগুলো যদি জানার ইচ্ছা হয় তাহলে তুমি যেগুলো লিখেছি গ্রুপে সেগুলো পড়ে নাও, বা আমি যুক্তি বিশেষ কিছু দিইনি সেখানে, বাট সেটা ওপেন প্ল্যাটফর্মে এইরকমভাবে বলা উচিত নয়, কখনো ওভার ফোনে কথা বলো, আমি বলে দেবো। বাট আমার মনে হয় না এগুলো নিয়ে আর চর্চা করার প্রয়োজন আছে, কারণ সামনে পরীক্ষা আছে, ওগুলোতে ধ্যান দাও। আমার মনেই হয়েছিল আগে এটাই হবে, ওটাই হয়েছে। এখন ভেতরের গল্প কী আছে, বাইরের গল্প কী আছে, সেগুলো ওপেন প্ল্যাটফর্মে গল্প করা, চর্চা করা উচিত নয়। তোমার প্রয়োজন নেই এই মুহূর্তে, সামনে নেট আছে, সেটার দিকে ফোকাস করো, যা হয়েছে হয়েছে। ওগুলো ভেবে তোমার 7 মাস ভেবে কিছুই হবে না। সামনে পরীক্ষা আসছে, পরীক্ষাটা দিতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, এটাই শেষ কথা। ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বোঝা গেছে? সবাইকেই বললাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক।